এভাবে কথা বলতেই থাকে দুজন। এদিকে রাসেল জানালার গ্রিল ধরে এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। নিধির কথা আজ বড্ড বেশি মনে পড়তেছে। এখন আর ইসরাতের কথা মনে পড়ে না, কারণ নিধির ভালোবাসার নিচে ইসরাতের মোহ চাপা পড়ে গেছে। রাসেল এসব ভাবছে ঠিক তখনই পেছন থেকে আকাশ বলে ওঠে, স্যার, আপনার নাস্তা করার সময় হয়ে গেছে, চলেন, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। ও আকাশ সাহেব, আচ্ছা চলেন। হ্যাঁ স্যার, আপনার মনটা কি কোনো কারণে খারাপ আজকে? না তেমন কিছু না, ওই একটু আর কি। বাড়ির লোকের কথা ভীষণ মনে পড়ছে তো তাই আর কি। রাসেল আকাশের সাথে নিচে চলে আসে খাবার খাওয়ার জন্য। কি ভাবছেন, আকাশটা আবার কে? আসলে আকাশ হলো বিমান বাহিনীর একজন ছোট কর্মকর্তা, যে রাসেলের দেখাশোনা করে, সবাই নাস্তা করে নেয়। এইভাবে কেটে যায় আরো কয়েকটা দিন। রাসেল শুয়ে আছে, তখনই বাড়িতে ফোন দেয় আহানার ফোনে। আসসালামু আলাইকুম ভাইয়া, তুই কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? হুম, সবাই ভালো আছে, তবে একজন একটু অসুস্থ আছে। অসুস্থতার কথা শুনে রাসেল অনেকটা ঘাবড়ে যায়। কে আবার অসুস্থ হলো এটা ভেবে। কি রে, এই তো বললি সবাই ভালো আছে, তাহলে অসুস্থ হলো কে শুনি? ভাবির অনেক জ্বর, তোর কথা চিন্তা করে ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। কি বলিস? আমার কথা ওকে কে চিন্তা করতে বলেছে? ভাইয়া তোকে অনেক বেশি ভালোবাসে, বুঝিস না কেন? আমার মনে কোনো ভালোবাসা নেই রে। আচ্ছা, ওর খেয়াল রাখিস ভাই, পরে কথা হবে। রাসেল ফোন কেটে দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে নেয়, কেননা নিধির কথা ওকে অনেক ভাবাচ্ছে, যেটা মুখে প্রকাশ করতে পারছে না। একেবারেই পাগলি একটা। ওর কেন আমার কথা ভেবে নিজেকে কষ্ট দিতে হবে? আমি তো ওরই আছি, সেটা কি বোঝে না? এই রে, আমি পাঠকদের সামনে এটা কি বললাম? রাসেল এভাবে কথা বলছে আর একাই হাসতেছে, এমন সময় আকাশ চলে আসে সেখানে। স্যার চলেন কোথাও ঘুরে আসি, আর তো থাকবোই মাত্র 2 মাস, তারপর তো চলেই যাব। চলেন, একটু ঘুরে আসলে মনটাও হালকা হয়ে যাবে, আর এই শহরটার সাথেও একটু পরিচিত হয়ে নেওয়া যাবে। স্যার আপনি খুব মজার কথা বলেন, কিন্তু আপনার সাথে কেন জানি কথা বলে আমার খুব ভালো লাগে। কি যে বলেন না, আমি ভালো গুছিয়ে কথা বলতে পারি না দেখে কোনো মেয়ে কথা পর্যন্ত বলতে চায় না। আর আপনি বলছেন আমার কথা আপনার ভালো লাগে? আপনার সাথে যে মেয়ে কথা বলবে না, সে হয় বোবা, না হয় তার কপাল খারাপ। আপনার মতো এত সুন্দর মনে মানুষ পেয়েও কথা বলে না। হয়েছে, এখন চলেন, রেডি হয়ে যাওয়া যাক। আকাশ চলে যায় রেডি হতে। রাসেলও রেডি হয়ে নেয়। হোয়াইট শার্টের সাথে কালো প্যান্ট ও কালো কোটে, একদম পুরাই যেন ম্যান ইন ব্ল্যাক। এই পোশাকে রাসেলকে কোনো মেয়ে দেখলে চোখ না বন্ধ করে এক বস্তা ক্রাশ খাবে। এই যে আপুমনিরা, আপনারা আবার ক্রাশ খেয়ে আমার দোষ দিয়েন না। রাসেল ও আকাশ বের হয়ে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু রাসেল খেয়াল করছে বারবার আকাশ ওর দিকে তাকাচ্ছে। আচ্ছা আকাশ সাহেব, আমি লক্ষ্য করতেছি আপনি অনেকটা সময় ধরেই আমার দিকে নজর দিচ্ছেন। এটার কারণ কি আসলে? আসলে স্যার আপনাকে আজকে এই পোশাকে একটু বেশি সুন্দর লাগতেছে। আমি তো ক্রাশ খেয়ে গেছি। ইস, আমি যদি মেয়ে হতাম তাহলে এখনই প্রপোজ করে ফেলতাম। রাসেল তো আকাশের কথা শুনে হাসতে হাসতে শেষ। ছেলে হয়ে ছেলের উপরেই ক্রাশ খেয়েছে। কি আর বলবো রে ভাই, আজকাল যেই জামানা আইছে, মেয়ে হয়ে মেয়েকে ভালোবাসে, একে অপরকে ছাড়া বাঁচবে না, সেখানে এটা কিছুই না। হয়েছে, এখন চলেন যাওয়া যাক। রাসেল ও আকাশ চলতে থাকে গাড়ি নিয়ে। অনেকটা সময় ঘুরে বাসায় চলে আসে। আজকের দিনটা অনেক এনজয় করেছে, যেটা ভোলার মতো না। রাসেল বাসায় ফিরেই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গাটা এলিয়ে দেয়। যেই না চোখটা বন্ধ করতে যাবে, ঠিক তখন ওর ফোনে আন্নার নাম্বার থেকে কল আসে। দেখ, মাত্র একটা ঘুম দিব ভাবতেছি, আর শালার ফোন। তোরে যে কি করবো, কল আসাটা সময় পেল না। রাসেল অনেকটাই রাগ নিয়ে মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করে আর বলতে শুরু করে, হ্যালো, কে বলছেন? আর কি সুখ পেলেন আমার এই সুন্দর সবে মাত্র আসা ঘুমটা নষ্ট করে? অনেক কিছুই পেয়েছি, যেটা বলে বোঝাতে পারবো না। রাসেল একটু অবাক হয়ে যায় নিধির কণ্ঠ শুনে, আর মনে মনে অনেকটা খুশিও হয়। রাসেল ভাবে নিধির সাথে কথা বলবে, কিন্তু পারে না। যদি আবার মায়ায় জড়িয়ে যায়। আরে ডাক্তার ম্যাডাম, যে কেমন আছো? এতদিন পরে আমার কথা মনে পড়লো বুঝি? হুম, আল্লাহর রহমতে ভালোই আছি। কি বললে, এতদিন পরে তোমার কথা মনে পড়লো? আর এই দিনের 24 ঘন্টার 22 ঘন্টাই তোমার কথা না ভাবলে আমার দিনটাই ভালো কাটে না। তোমার সাথে যোগাযোগ করার আমার কোনো ওয়ে নেই। অনেক কষ্টে লুকিয়ে আহানার থেকে নাম্বার নিয়েছি, তবে তোমার খবর আমি রোজ আহানার থেকে নিতাম। রাসেল নিধির এমন মন কাড়া কথা শুনে কি বলবে ভেবে পায় না। একটা মেয়ে এতটা ভালো কিভাবে বাঁচতে পারে। দেখো নিধি, আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমার মনে প্রেম ভালোবাসা বলতে কোনো জিনিস নেই। তুমি সুন্দর ও লক্ষ্মী একটা মেয়ে, দেখবে আমার থেকেও ভালো বর পাবে। চাই না আমার ভালো বর, তুমি ল্যাংড়া কানা হলেও আমি শুধু তোমাকেই চাই, এবং মৃত্যুর পরেও তোমাকেই চেয়ে যাব।
আর আমি বিশ্বাস করি আমার পবিত্র ভালোবাসা আল্লাহ কখনো মিথ্যে করবে না। দেখো, বোঝার চেষ্টা করো। আমি আর এই প্রেম নামক মিথ্যে মায়ায় জড়িয়ে নিজের জীবনটাকে নষ্ট করতে চাই না। তোমার সাথে কোন মেয়ে কি করেছে সেটা আমি জানি না আর জানতেও চাই না। আমি শুধু জানি আমি তোমাকেই ভালোবাসি। আর এই দেহে প্রাণ পাখিটা থাকা পর্যন্ত ভালোবেসেই যাব। দেখো, আমি একটা এতিম ছেলে, আমার পরিবার নেই। আর একটা এতিম ছেলের সাথে তোমার পরিবার কখনো বিয়ে দিবে না, বা তুমিও সুখী হতে পারবে না। শোনো, অন্য 10টা পরিবারের মতো আমার পরিবারের লোকজন না। আর রইল সুখের কথা, আমি তোমার কাছে যে সুখ পাবো সেটা পৃথিবীর কোথাও পাবো না। আমি তোমার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারি। রাসেল পরে যায় মহাঝামেলায়। দেখলেনি তো কতভাবে বুঝালো, কিন্তু বুঝতেই যাচ্ছে না। রাসেল কি করবে ভেবে পায় না। অবশেষে আর কিছু কথা বলে কল কেটে দিয়ে ফোন কেটে দেয়। এদিকে আমি জানি না কোনো শাকচুন্নি তোমার মনের মধ্যে ভালোবাসাটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। তবে যতই কষ্ট হোক না কেন, আমি আমার প্রেম নামক সুপার গ্লু দিয়ে তোমার ভাঙা মনকে জোড়া লাগাবই। তুমি শুধুই আমার। আই লাভ ইউ কলিজা, আই রিয়েলি লাভ ইউ সোনা পাখি। আহানা, রাসেলকে কল দে তো, একটু কথা বলি। ওর সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আম্মু ভাইয়া মনে হয় এখন ঘুমাচ্ছে, তাই রাতে কথা বলি অনেক। ভাইয়া পরিশ্রম করে, বুঝতেই তো পারো। হ্যাঁ, ঠিক আছে। এইদিকে রাসেল গভীর ঘুমে আচ্ছন্ন। চারিদিকে কি হচ্ছে কিছুই জানে না রাসেল। রাতে ঘুম ভাঙতে উঠে ফ্রেশ হয়ে সে রাতের খাবার সেরে নেয়। স্যার, কালকে তো আমার এখানে যেতে হবে। ওইখানে নাকি ট্রেনিং হবে আমাদের। ও, সমস্যা নেই, আমি তো আছি নাকি, সবকিছু ঠিক করে নিব। স্যার, আপনি থাকতে আমার কোনো চিন্তা নেই। আপনি যেখানে সেখানে চিন্তা করেই বা কী হবে। এখন গিয়ে তাহলে ঘুমিয়ে পড়েন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। আর সকালে একটু তাড়াতাড়ি উঠিয়েন, কেমন? আকাশ চলে যায় রাসেলের কথার হ্যাঁ সূচক জবাব দিয়ে। এদিকে রাসেল বিছানায় শুয়ে মায়ের নাম্বার একটা কল দেয়। কল দিতে দেরি, রিসিভ হতে দেরি না। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি কি করে ভালো থাকি তোরে ছাড়া, বল। তুই কেমন আছিস? আম্মু, তোমাদের রেখে যে আমিও একটু ভালো নেই। একদম চিন্তা করবি না, কেমন? আর নিয়ম মতো খাবার খাবি, বলে দিলাম। আম্মু, আর তোমরাও তোমাদের যত্ন নিও, কেমন? এভাবে বাড়ির সবার সাথে অনেক সময় করা কথা বলে ফোন কেটে দিয়ে ঘুম পরীকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হারে যায়। সকালে ফজরের আজানের শব্দে রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল নামাজ পড়ে সে নাস্তা করে বসে থাকে আকাশের জন্য। একটু পরে আকাশ চলে আসে। শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল। আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ স্যার, আমি অনেকটাই ভালো আছি। তা স্যার, আমরা বরং চলে যাই সেখানে। চলো। আমি তো আপনার জন্য রেডি হয়ে বসে আছি। আপনি তো আসতে লেট করে ফেলেছেন। হ্যাঁ স্যার, আসলে আজকে ঘুমটা একটু দেরিতে ভেঙেছে, তাই এই অবস্থা আর কি। ওরা দুজন কথা বলে বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। কিছু সময় পরে চলেও আসে। সব ফর্মালিটিস পূরণ করে সেখান থেকে চলে আসে বিকেলের দিকে। রাসেল রুমে এসে সোজা শুয়ে পড়ে, কেননা আজকে সারাদিন অনেকটাই খাটাখাটনি করার কারণে একটু বেশিই ক্লান্ত। এর মাঝে নিধির কল আসে। রাসেল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, এই রে, নিধি ম্যাডাম তো কল দিচ্ছে। এখন আমি কি করি? শুধু ভালোবাসি ভালোবাসি করেই তো আমার কানের 12টা বাজিয়ে দিবে না। মনে কষ্ট পাবে, তার চেয়ে বরং কলটা রিসিভ করে দেখি কি বলে। কি বলেন আপনারা? হ্যালো ডাক্তার ম্যাডাম, বলেন কি জন্য কল দিলেন? শোনো, বেশি কথা বলে কিন্তু একেবারে ইনজেকশন দিয়ে দিব। বলে দিলাম। এই আমাকে ইনজেকশন দেবার কথা বলে ভয় দেখাচ্ছ? আমি কি তোমাদের মতো নাকি যে সামান্য তেলাপোকা দেখেই ভয় পাবো? আরে আমরা না হয় তালাপোকা দেখে ওই একটু ভয় পাই, কিন্তু তুমি তো ইনজেকশন দেখেই ভয় পাও। রাসেল তো নিধির হাসির শব্দেই মাতাল হয়ে যায়। চুপ করে হাসির শব্দ শুনতে থাকে। এই আমাকে কি তুমি মেরে ফেলতে চাও নাকি, বলো তো? নিধি রাসেলের কথা শুনে অনেকটাই চমকে ওঠে, বলে কি এই ছেলে? এই আমি তোমাকে মারার প্ল্যান করছি মানেটা কি? ঠিকই তো বলছি। হ্যাঁ, তো মিষ্টি হাসি দিলে এমনিতেই তো আমার হার্ট বন্ধ হয়ে যাবে। জানো, তোমার হাসি শুনে আমি 1 বস্তা ক্রাশ খাইছি। কি বলো পাগল? একটা আমার বুঝি লজ্জা পায় না? ওলে বাবা লে, কন্যা আবার দেখি সেই লেভেল লজ্জাও পায়। থাক, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা, তুমি আসবে কবে? তোমাকে না দেখে আমার এই মনটা যে ব্যাকুল হয়ে আছে, সব সময় শুধু তোমার ভাবনায় মগ্ন থাকে। তোমার মনকে ফ্রিজে তুলে রাখো, তাহলে বরফ জমে ঠান্ডা হয়ে থাকবে, আর কিছুই ভাববে না। আরে কি বলো, তোমার মনটা যে আমার কাছে সারাক্ষণ আগলে রাখি। আর যদি ফ্রিজে রাখি তাহলে তো
ঠান্ডা লাগবে তাই না? কই, আমার মনটা তো আমার কাছেই আছে। তাহলে তোমার কাজে কি করে গেল শুনি? তুমি বুঝবে না। আর কবে আসবে বলো না গো, আমি যে আর তোমাকে না দেখে থাকতে পারছি না। 2 মাস ধরে আসবো আমি, 2 মাস পরে আসবো আমি। এখনো ট্রেনিং শেষ হয়নি তো। আর শোনো, আমি কিছুদিন কথা বলতে পারবো না দেখে ভেবো না তোমাকে ভুলে গেছি। আসলে আমার ফাইনাল এক্সাম তো তাই। ও আচ্ছা, ভালো করে পড়ে মন দিয়ে পরীক্ষা দিও কেমন? তুমি আমার সাথে আছো তো, তাহলে পরীক্ষা ভালো না হয়ে কি আর পারি বলো? ওই স্যার বলতে হবে না। আচ্ছা এখন ভাই আমি একটু ঘুমাই, ভালো লাগছে না। এভাবে দিন পেরিয়ে যেতে থাকে আর একটা মাস শেষ হলেই রাসেল চলে আসবে। রাসেলের কাছে যেন একটা মাস একটা বছরের মতন মনে হচ্ছে। রাসেল আহানাকে কল দেয়। কি রে পেতনি, কি খবর, কেমন আছিস? ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু। তুই দূরে গিয়েও আমাকে পেতনি বলিস? তোকে যদি এখন সামনে পাইতাম তাহলে তোর খবর করে ফেলতাম। তোকে রাগাতে যে আমার অনেক বেশি ভালো লাগে, তাই খুঁটিয়ে খুঁটিয়ে তোর সাথে ঝগড়া করি। ভাইয়া আমি বুঝি। ভাইয়া তোকে ছাড়া ভালো লাগে না, চলে আয় তাড়াতাড়ি। আসবো তো। আমি সামনের মাসে বাড়িতে, তখন আমার ট্রেনিং শেষ হয়ে যাবে। এখানে যে আমারও থাকতে ভালো লাগে না। আচ্ছা ভাইয়া তুই থাক, আমি গিয়ে একটু আম্মুর সাথে কাজে সাহায্য করি। বাবা, তুই আবার কাজের মানুষ কবে থেকে হলি শুনি? এ তো দেখছি ভূতের মুখে রাম নাম বলার মতোই। ভাইয়া তুইও না, কি যে বলিস না বুঝতে পারি না। আমি কি কাজ করি না বল? এই যে আমি তোর সাথে ঝগড়া করি, এটা কি কাজ না বল? হইছে হইছে, আর ন্যাকা কান্না কানতে হবে না। তুই বরং গিয়ে আম্মুর সাথে কাজ কর। রাসেল বলেই ফোনটা কেটে দেয়। এদিকে আহানা গিয়ে ওর আম্মুর সাথে একটু কাজে সাহায্য করে। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। এদিকে নিধির চোখে ঘুম নেই। চোখটা বন্ধ করলে রাসেলের মুখটা ভেসে ওঠে। কি জ্বালা রে ভাই, এই ছেলে দেখি সব সময় আমার সাথেই থাকে, ঘুমোতেও দেয় না। আর খুব বলে ভালোবাসি না। ঠিকই আমাকে ভালোবাসে, কিন্তু বলে না। কোন ফাজিল মাইয়া যে আমার কলিজার মনটা নষ্ট করেছে বুঝি না। যদি ওরে পাইতাম একেবারে মাথার সবগুলো চুল ছিঁড়ে দিতাম। না, এটা তো ঠিক না, কারণ ও এমনটা না করলে আমি তো আমার কলিজার দেখা পেতাম না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় বুঝতেই পারে না। সকালে রাসেল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানালার ধারে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর বাইরের প্রকৃতি উপভোগ করছে। কেননা এখনো সূর্যি মামা তার বাড়ি থেকে বাইরে বের হয়নি, যার কারণে একটু একটু কুয়াশার চাদরেই ঢেকে আছে সবকিছু। রাসেল এক মনে তাকিয়ে আছে বাইরের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা স্ট্যাচুর দিকে। স্ট্যাচুটা দেখতে খুবই সুন্দর, যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। স্ট্যাচুটা ছিল একটা কাপলদের। রাসেল হঠাৎ অতীতের কথা মনে পড়ে। চলেন আমরা একটু রাসেলের সাথে অতীতের সাগরে ডুব দিয়ে মুক্ত খুঁজতে যাই। রাসেল দেখেছো ওই স্ট্যাচুটা কত সুন্দর? মেয়েটা ছাড়তে চাইলেও কখনো ছেলেটাকে ছাড়তে পারবে না। কত নিখুঁতভাবে তৈরি করেছে কারিগর, তাই না? আসলে খুব সুন্দর দেখতে। ইস, আমরাও যদি সারা জীবন ওদের মতো থাকতে পারতাম, তাহলে কষ্ট আমাদের কখনো স্পর্শ করতেই পারতো না। দূর পাগল, আমি কি কখনো তোমাকে ছেড়ে যাব নাকি যে তুমি এসব বলছো? আমি তো সবসময় তোমারে আছি, তোমারই থাকবো। এটা নিয়ে একদম চিন্তা করবে না। চিন্তা তো আমি একদম করি না, তবে মাঝে মাঝে ভয় হয় তোমাকে হারানোর। আমি আবারও হারিয়ে কোথায় যাব বলো? তোমাকে ছাড়া যে আমিও অসহায়। তোমাকে একটা মুহূর্তের জন্য চোখের আড়াল করলেই মনে হয় এই দেহে প্রাণ পাখিটাই নাই। রাসেল ইসরাতকে জড়িয়ে ধরে ওর থুতনি ধরে কপালে একটা কিস দিতে গিয়েও পারে না, কেননা আকাশের কথায় রাসেলের ধ্যান ভাঙে আর বাস্তবে ফেরে। স্যার আমি সেই কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু আপনি তো শুনছেনই না। কোথায় হারিয়ে গিয়েছিলেন শুনি? আরে এমন কিছু না, আসলে আমি একটা জিনিস নিয়ে খুব ভাবছিলাম গভীর মনোযোগ দিয়ে, তাই হয়তো আপনার কথা আমার কান পর্যন্ত পৌঁছাতে পারেনি। আচ্ছা এটাই হয়তো ঠিক। এখন এইসব ভাবনা বাদ দিয়ে চলেন ফ্রেশ হয়ে কাজে লেগে যাই। ইস, আর মাত্র একটা মাস, তাই দেশে চলে যেতে পারবো। ভাবতেই কেমন খুশি খুশি লাগে। অনেক খুশি লাগে। তা মিস্টার আকাশ সাহেব বাড়িতে কি বউ রেখে আসছেন নাকি? কি যে বলেন না স্যার, আমি এখনো বিয়েই করিনি, তাহলে বউ আসবে কোথা থেকে? তবে ইচ্ছা আছে বাবা মায়ের পছন্দ মতো সুন্দর একটা মেয়েকে মনের রানী বানাবো। সেটাই ভালো হবে। মা বাবার ইচ্ছার গুরুত্ব কয়জনই বা দিতে পারে বলেন? এই পৃথিবীতে তো তারাই সবচেয়ে বেশি সুখী যাদের বাবা মাও একা পরিবার আছে। রাসেলের কথা শুনে আকাশ কেন যেন একটু থমকে যায়, কেননা সে কেন এমন কথা বলতেছে। স্যার তাহলে আপনার মা বাবা কি এই পৃথিবীর বুকে বেঁচে নেই? রাসেল একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, জানি না আমার বাবা মা এই পৃথিবীর বুকে আজও আছে কিনা, কারণ আমি জন্মের পর তাদের দেখেছি কিনা সেটা মনে পড়ে না।
কারণ আমি একটা এতিম ছেলে। তবে এই অভাবটা আমার নতুন পরিবারের সবাই একটু একটু করে পূরণ করেছে, দিয়েছে অসীম ভালোবাসা। স্যার আপনাকে দেখে কখনো বুঝতেই পারিনি আপনার মনে কোনো এতটা কষ্ট লুকিয়ে আছে। বুকে এত কষ্টের চাপা নিয়ে কি ভালো লোক সমাজের সামনে হাসি খুশি থাকেন বুঝতে থাকা আমার এই অবুঝ মন। কি যে বলেন না, আসলে সবকিছু শিখতে হয় বেঁচে থাকতে হলে। স্যার যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞেস করি। আপনি এত সময় ধরে কথা বলেই আসতেছেন, আর এখন বলছেন একটা কথা জিজ্ঞেস করতে চান, তাহলে কি এত সময় গান শোনালেন নাকি? স্যার কি যে বলেন না, আসলে এই কথাটা একটু ব্যক্তিগত তাই আর কি। আচ্ছা বলেন শুনি, কারণ আপনি কথাটা না বলতে পারলে সারাক্ষণ বলেই যাবেন একটা কথা একটা কথা। তার চেয়ে বরং এখনই শুনে নিই। আপনি কখনো কোনো মেয়েকে কি ভালোবেসেছিলেন? রাসেল আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখের কোণে নোনা পানি চিকচিক করতে শুরু করে, বুকের মাঝে কষ্টের মাথাটা নাড়া দিয়ে ওঠে। বেসেছিলাম একটা বেঈমানকে, নিজের জীবনের থেকেও বেশি। মনে করেন ও আমার বেঁচে থাকার একমাত্র উৎস ছিল। তাহলে সে আপনার সাথে বেইমানি কেন করলো? আপনি তো অনেক সুন্দর, আর আমি বলি ওই মেয়ের কপাল খারাপ যে আপনার মতো মানুষকে পেয়েও অবহেলায় হারিয়েছে। আমি এতিম, পরিচয় বলার মতো কিছুই নেই, টাকা পয়সার নামটাও তো নেই, তাই সে আমাকে রেখে চলে গেছে অন্য কোনো গন্তব্যে, যেখানে তার মনের মতো সবকিছুই আছে। স্যার ওই মেয়েরে যদি আমি কখনো সামনে পেতাম ঠাস করে গালে একটা থাপ্পড় দিয়ে শুনে নিতাম টাকা পয়সায় কি বেঁচে থাকার জন্য সব। টাকা পয়সাই তো সব, না হলে কি সে আমাকে ছেড়ে যেত? একটা সময় কতই না ভালোবাসতাম, একটা মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিত না। কিন্তু এখন মানুষ দুটো একই আছে, শুধু সময়টা পাল্টে গেছে। আচ্ছা স্যার, অনেকে শুনেছি এখন এসব বাদ দিয়ে চলুন কাজে যাওয়া যাক, আর তো কয়েকটা দিন মাত্র। চলেন, একটু দেরি হয়ে গেল মনে হয়। রাসেল চোখের কোণে জমে থাকা নোনা পানি ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে রেডি হতে চলে যায়। এদিকে আকাশও রেডি হয়ে নেয়। কিছু সময় পরে দুজনেই বেরিয়ে পড়ে। সারাদিন ট্রেনিং করে সন্ধ্যার আগে বাসায় চলে আসে। স্যার আজকের দিনটা খুব ভালো কেটেছে, কখনো মনেই হয়নি আমি ট্রেনিংয়ে আছি। তা মিস্টার আকাশ, কেন মনে হলো না শুনি? আর আপনার মনটা এত খুশি খুশি বা কেন মনে হচ্ছে? এতদিন আপনার মনের গহীনে লুকিয়ে থাকা কষ্টের কথাটা জানতে খুব ইচ্ছা করতেছিল, কিন্তু সেটা আজকে শুনতে পেরেছি, তাই মনটা খুব ফ্রেশ। ওরে বাবারে, আমি তো এখন বুঝতে পারলাম। আচ্ছা যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন কেমন? ঠিক আছে স্যার, আমি গেলাম, আপনিও ফ্রেশ হয়ে নিন। রাসেল গিয়ে ফ্রেশ হয়ে হালকা একটা নাস্তা করে বিছানায় এসে গাটা এলিয়ে দিতেই যেন ঘুম পড়িয়ে এসে জড়িয়ে ধরে হারিয়ে যায় ঘুমের রাজ্যে। রাসেলের ঘুম ভাঙে রাতে। উঠে ফ্রেশ হয়ে রাতে খাবার খেয়ে ফোনটা হাতে নিয়ে রাতের কথা চিন্তা করতে থাকে। আজকে রাফির কথা ওর খুব করে মনে পড়তেছে। কোনো ওয়েও নেই যে ওর সাথে যোগাযোগ করবে, তাই মনের মাঝে এক বালতি কষ্ট নেই আবারও ঘুমের দেশে পাড়ি জমায়। এভাবে পার হয়ে যায় 27টা দিন। আর মাত্র কয়েকটা দিন তারপরে চলে যাবে সেই চিরচেনা নিজের জন্মভূমি বাংলাদেশে। ভাবতেই কেমন জানি খুশি খুশি লাগে। এমন সময় আকাশ চলে আসে আর বলে, স্যার আমরা তো চলেই যাব, এখন পরিবারের সবার জন্য এখান থেকে কিছু জিনিস নিয়ে গেলে সবাই অনেক খুশি হবে। আমি তো এমনটা ভেবে দেখিনি। আপনি এসে সত্যি কথাটাই বলে মনে করাই দিছেন। হ্যাঁ স্যার, আমি সবসময় সঠিক কথাই মনে করিয়ে দিই, দেখলেন তো নাকি? দেখলাম। এটা একটা আপনার বিশেষ গুণ বলা যায়। তা কখন যেতে চাচ্ছেন শপিং করতে? আজকে তো কোনো কাজ নেই, তাই আজকে গেলেই কিন্তু ভালো হতো, পরে আবার কি হবে কে জানে। সেটাও তো কথা। আচ্ছা তাহলে আমরা বরং বিকেলের দিকে যাবনি কেমন? আচ্ছা স্যার ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটা উল্টানোর সাহস কি আর আমার আছে বলেন? আরে কি যে বলেন না। আচ্ছা এখন গিয়ে নাস্তা করেন, আমি করে নিয়েছি। আচ্ছা স্যার, আমি তাহলে যাই। আকাশ কথাটা বলে স্থান ত্যাগ করে, তার থাকার জায়গায় চলে যায়। এদিকে রাসেল বসে বসে ভাবে কার জন্য কি নেবে, কি নেবে, কি নেবে ভাবতেই থাকে, কিন্তু তার মাথায় আসে না আসলে কি নিলে সবাই খুশি হবে। এভাবে সময় গড়িয়ে গড়িয়ে বিকেল হয়ে আসে। আকাশ রেডি হয়ে রাসেলের কাছে আসে। স্যার আমি তো রেডি হয়ে এসে পড়লাম, কিন্তু আপনি তো এখন রেডি হননি। আরে আর বলিও না, আমি দুপুরে ঘুমিয়েছিলাম, তাই উঠতে একটু লেট হয়ে গেছে। তুমি সোফায় গিয়ে বসে একটু অপেক্ষা করো, আমি এই রেডি হয়ে এলাম। আচ্ছা স্যার, ভাবির মতো আবার মেকআপ করে সময় নষ্ট করিয়েন না। আকাশ কথাটা বলে হাসতে হাসতে চলে যায় সোফায়। রাসেলেরও হাসি পায় আকাশের কথা শুনে। রাসেল রেডি হয়ে আকাশের কাছে আসে। এই যে মিস্টার আকাশ সাহেব, চলে যাওয়া যাক। আপনি তো গভীর মনোযোগ দিয়ে ভাবির কথা ভাবতেছেন মনে হয়। ভাবি নাই তাহলে ভাবির কথা ভাববো আর কেমনে বলেন? আচ্ছা চলেন। রাসেল আর আকাশ কথা বলতে বলতে চলে আসে শপিং মলে। শপিং মলের ভিতরে গিয়ে এটা ওটা দেখতে থাকে। রাসেল কি নেবে ভেবে উঠতে পারে না।
এদিকে আকাশের কেনাকাটা কিন্তু শেষ। স্যার আপনি কখন কিনবেন? সেই কখন থেকে শুধু দেখেই যাচ্ছেন, কিছুই তো কিনছেন না। কি নিলে সবাই খুশি হবে সেটাই আমি ভেবে পাচ্ছি না তো। তাহলে কি কিনবো বলেন? আরে আপনার মনের মতো কিছু কিনে নিন, তাহলে সবাই পছন্দ করবে। রাসেল আকাশের কথা শুনে দেখে প্রথমেই ওর আম্মুর জন্য একটা জায়নামাজ ও তসবি কেনে, পরে শাড়ি, বাবার জন্য কোট প্যান্ট ও পেতনি বোনের জন্য একটা ভালো মানের জামা ও কিছু জুয়েলারি কিনে নেয়। সবার আগে উন্নত মানের মেকআপ। রাসেল শপিং করে বাড়িতে ফেরে আসতে যাবে অমনি মনে পড়ে, এই রে, সবার জন্যই তো কত কি নিলাম, কিন্তু নিধি ম্যাডামের জন্য তো কিছুই নিলাম না। না, ওর জন্য কিছু নিলে অনেক খুশি হবে। তারপর আবার শপিং মলে গিয়ে বেছে বেছে লালের ভিতরে নীল রঙের কাজ করা একটা শাড়ি কিনে বেরিয়ে আসে। স্যার আপনার পছন্দ আছে বলতেই হবে, তাই এত সুন্দর একটা শাড়ি কার জন্য কিনলেন শুনি? দেখি এটা বাড়িতে গিয়ে কাকে বেশি মানায়, যাকে বেশি মানাবে তাকেই না হয় দিয়ে দিব। আপনার থেকে আমি সহজে কোনো কথা জানতে পারিনি, সবসময় একটা না একটা বলে পার পেয়েছেন। আমি এমনি বলতে পারেন। এখন চলেন, পেটের মধ্যে চুহা দৌড়াদৌড়ি করতেছে, তাকে শান্তি দিয়ে আসি রেস্টুরেন্টে গিয়ে। হ্যাঁ স্যার, অনেক ক্ষুধা লেগেছে। আপনি এখন সঠিক সময়ে সঠিক কথা মনে করেছেন। সব সময় কি আর আপনার সঠিক কথা শোনার জন্য থাকা যায় বলেন? এত শপিং কেউ করে নাকি? সময় বেশি লাগবে না, আপনি আর বলছেন আমি সময় বেশি নষ্ট করেছি। নেন, নিজেকে তো আর নিজে বলতে পারি না, তাই সব বাদ দিয়ে চলে যাওয়া যাক রেস্টুরেন্টে। রাসেল আকাশ একটা রেস্টুরেন্টে ঢুকে পছন্দের খাবার অর্ডার করে খেয়ে বিল মিটিয়ে সোজা বাসায় চলে আসে। সারাদিন অনেকটাই ক্লান্ত থাকার কারণে বিছানায় গা এড়িয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। ঘুম ভাঙে রাতে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিয়ে রুমে এসে বাড়িতে কল দেয়। সঙ্গে সঙ্গে আহানা কল রিসিভ করে। হ্যালো ভাইয়া, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ভালো আছি। তা তোরা সবাই কেমন আছিস? আমরাও অনেক ভালো আছি, কিন্তু তোকে অনেক মিস করছি রে ভাইয়া। সারাক্ষণ একা একা লাগে, মন চাই তোর কাছে ছুটতে আসি। ছুটে আর আসতে হবে না, আমি নিজের কয়েকদিন পরে তোর কাছে চলে আসতেছি, বুঝতে পারলি? তোরা এত সুন্দর গুছিয়ে বাংলা কথা যদি না বুঝতে পারি তাহলে কি আর হিন্দি বুঝতে পারবো বল? সেটাও ঠিক। তা বাবা মা কোথায় রে পেতনি? আম্মু নামাজ পড়তেছে আর আব্বু মসজিদে গিয়েছে নামাজ পড়তে। সবাই যখন নামাজ পড়তে গেছে তখন তুই কেন নামাজ না পড়ে ঢং ঢং করে নেচে বেড়াচ্ছিস শুনি? এমনি ভালো লাগছে না তো, তার জন্য এইভাবে আছি। শোন, নামাজের কাছে কিন্তু কোনো অজুহাত চলে না, সো বি কেয়ারফুল। ভাইয়া, আমি কাল থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক আছে এখন? নামাজ পড়ে আল্লাহর কাছে থেকে তওবা করে ক্ষমা চেয়ে নিস, এত বছর জানা অজানায় গুনাহ করার জন্য। আর শোন, রোজা কিন্তু থাকিস, কেমন? এভাবে আরো অনেক কথা বলে রাসেল কলটা কেটে দেয়। এদিকে রাফি রাসেলের ছবিটা হাতে নিয়ে বারবার দেখছে আর কান্না করতেছে। রাফিরও যে একটুও ভালো লাগতেছে না রাসেলের চাঁদ মুখটা না দেখতে পেয়ে। রাসেল, তুই কোথায় চলে গেলি আমাকে এভাবে একা ফেলে? তোকে যে বদ্ধ দেখতে ইচ্ছে করে, তোর কথা সারাক্ষণ মনে পড়ে, কোনো জায়গা বাকি রাখিনি তোকে খোঁজার, কিন্তু দিন শেষে ফিরেছি খালি হাতে। ফিরে আয় না দোস্ত আমার কাছে। তোর কি আমার কথা মনে পড়ে না বল? যেখানে থাকিস ভালো থাকিস। এইদিকে রাসেল ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এসে নাস্তা করে নেয়। সকালের সুন্দর মিষ্টি রৌদ্রের মিষ্টি আলোটা উপভোগ করতেছে জানালার পাশে বসে। তখনই নিধির কল আসে রাসেলের ফোনে। রাসেল নিধির কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে, কেননা নিধি আজকে কয়েকদিন পরে ফোন করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো কলিজা? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তা ম্যাডাম, তুমি কেমন আছো? এই তো, তুমি যেমনটা রেখেছিলে সেদিন কথা বলার সময়, ঠিক তেমনই আছি। কি ব্যাপার ম্যাডাম, খোঁজ না নেওয়া মেয়েটা যে আজকে এই ছেলেটার খোঁজ নিতে আসলো, তাও আবার অনেক দিন পরে? আমি না হয় কোনো এক কারণে তোমার খোঁজ নিতে পারিনি। কই, তুমি তো একটা মুহূর্তের জন্য আমার খোঁজ নাওনি। নিতে চেয়েছিলাম কিন্তু পারিনি নিতে, তোমার জন্য। হ্যাঁ, শুধু তোমার জন্য। এই আমি আবার কি করলাম যে তুমি আমার জন্যই আমার খোঁজ নিতে পারোনি শুনি? কারণ তুমি আমাকে এতদিন 3G স্পিডই মনে করেছো, তাই তোমার মনের চাওয়া আমার কাছে পৌঁছায় নাই। কিন্তু আজকে 5G স্পিড চেয়েছো দেখেই আমার কাছে পৌঁছে গেছে, বুঝলে? রাসেলের কথা শুনে নিধি তো হাসতে হাসতে শেষ। কি বলে রাসেল এইসব? কিভাবে বললে? আমি তো তোমার কথা শুনে গুলিয়ে গিয়েছিলাম, না জানি কি বলবে।
হায় হায়, এত সুন্দর হাসিটার কারণে যে আমার বুকের বাম পাশটায় চিনচিন করে ওঠে সেটা কি বোঝো না? আমি হলাম তোমার মনের ডাক্তার, সুতরাং এইটুকু বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, বুঝলে জানেমান? বুঝলাম, তাই তো ধীরে ধীরে আমাকে তোমার প্রেমে ঘায়েল করতেছো। আমি তো চাই না এটা, কারণ কষ্ট রাখার ইঞ্চি পরিমাণ জায়গা আমার বুকে নেই। আমি আমার পবিত্র ভালোবাসা দিয়ে তোমার মনের কোণে জমে থাকা সব কষ্ট দূর করে দেব। তুমি শুধু একবার আমার হাতটা ধরে দেখো। তোমার হাত কি আমার কাছে আসবে নাকি যে আমি ধরে দেখবো? বলো, কি যে বলো বুঝি না। হায় রে কপাল আমার, আমি সিরিয়াস কথা বলছি আর তুমি মজা নিচ্ছ। হুম। আমি তো সত্যিই বললাম, তোমার হাত কি আর এখন লন্ডন আসবে নাকি যে আমি ধরবো? আরে গাধা, আমি কি সেটা বলেছি নাকি? তুমি আমাকে তোমায় ভালোবাসার একটা সুযোগ দিয়ে দেখো। আমার সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে একদম বাম পাশটাই আগলে রাখবো, কখনো হারাতে দেব না। নতুন নতুন প্রেমে পড়লে সবাই এরকম মিষ্টি কথা অনেক বলে, কিন্তু যখন বয়ফ্রেন্ড পুরাতন হয়ে যায় তখন প্রেমিকার কাছে সেই বয়ফ্রেন্ড হয়ে যায় নিম পাতার থেকেও বেশি তেতো। দেখো, আমি জীবনেও কাউকে ভালোবাসিনি, হয়তো আল্লাহ তোমাকে আমার ভাগ্যে লিখে রেখেছে বলেই তোমাকে দেখে এই দিলে ঘুমটি বেজেছে। এখন হয়তো তোমার দিলটা স্টিলের আবরণে মোড়ানো, তাই ঘন্টি বেজেছে, কিন্তু যখন স্টিলের আবরণের খোলস মুক্ত হয়ে কাঠ বেরিয়ে আসবে তখন আর ঘন্টি বাজবে না, তখন বলবে मैं तो मैं हूँ, तुम अपना है कौन। না হবে না, কারণ তোমার ভালোবাসা দিয়ে আমার মনের সেই স্টিলের আবরণকে ভালোভাবে হোল্ডিং করেছি, যেটা কখনো ছেড়ে যাবে না। দেখো নিধি, আমি আগেও বলেছি এখনো বলছি, তুমি আমার থেকে ভালো কাউকে পাবে। কেন শুধু শুধু আমার সাথে নিজেকে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করতে চাইছো বলো? আমি তোমার প্রেমেই নিজেকে বিলিয়ে দিতে চাই, তাতে আমার মরণ হলেও পিছু পা হব না। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? বলো না। তুমি আমার কে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না শুনি? মুখে তো ঠিকই বললে আমাকে ছাড়া থাকতে পারবে, কিন্তু বুকের বাম পাশটাই হাত দিয়ে দেখো কেমন ধক করছে। মনে মনে এই বুঝি অক্সিজেনের মান কমে যাচ্ছে, কেননা আমি তোমার অক্সিজেনের উৎস। রাসেল কি বলবে ভেবে পায় না, কেননা যেটাই বলে এই মেয়ে সেটাই কোনো না কোন যুক্তি দিয়ে সেটা হারিয়ে দেয়। তোমাকে ছাড়া বাঁচতে পারবো কিনা সেটা জানি না, তবে আমি আর কষ্ট নিতে পারবো না। সবার কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট সহ্য করার ক্ষমতা আমাকে দেয়নি। তোমার এই কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে না, কারণ আমি তোমাকে কখনোই কষ্ট দিবই না, সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখবো। প্লিজ একটা বার সুযোগ দিয়ে দেখো, কখনো ছেড়ে যাব না। পারবো না আমি তোমাকে আমার এই জীবনে ঠাঁই দিয়ে কষ্টের সাগরে ডুবিয়ে মারতে। সবাই তো বলে নিজের কষ্ট ভাগ করে নিলে নাকি কষ্ট অনেকটাই হালকা মনে হয়। তুমি না হয় তোমার কিছু কষ্ট আমাকে দিয়ে আমার সম্পূর্ণ হাসি খুশি তুমি নিয়ে নাও। দেখো নিধি, তুমি এখন হয়তো বুঝতে পারছো না ভালোবাসার মোহে পড়ে, কিন্তু যখন মোহ কেটে যাবে তখন আর আমাকে তোমার ভালো লাগবে না। এই দেহে প্রাণ থাকতে তোমাকে কখনো ভুলবো না, আর তোমার বুকে জায়গা দিতে না পারো আমাকে তোমার বাড়ির কাজের মেয়ে করে রেখো, তবু তোমার সেবা করার একটা সুযোগ অন্তত পাবো। নিধির এমন আবেগ জড়ানো কথা শুনে রাসেল কি জবাব দিবে খুঁজেই পায় না। একটা মেয়ে কতটা ভালোবাসলে নিজের বাড়ির কাজের লোক হতে চায় বলেন? কি বলেন আপনারা? নিধিকে রাসেল মেনে নিবে নাকি এড়িয়ে যাবে? নিধি, তুমি আমাকে হাসালে, কারণ আমার নিজের তো কোনো বাড়ি নেই, তাহলে কাজের মেয়ে হবে কিভাবে? আরে তোমার বুকের বাম পাশটা আমার জন্য একটা বাড়ি, বুঝলে? আর আমি ওই বাড়িটার কাজের মেয়ে হতে চাই। এমনিতেই করোনার সিজন, তাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তুমিও না কি এমন সব কথা বলো? আমি না হেসে পারি না। আপনারাই বলেন, এমন মেয়েকে কি জীবনসঙ্গী হিসেবে পেয়েও হারিয়ে ফেলা যায়, যেখানে সে নিজেই তার বাড়ির দায়িত্ব নিতে চায়? বাবা, সবকিছু নিজেই বলে এখন আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে, তাই না? হুম, তুমি তো আমার সব, তোমার সাথেই তো এমন দুষ্টুমি করবো, তাই না? আচ্ছা তুমি থাকো কেমন, আব্বু ডাকছে, দেখি কি বলে। আচ্ছা তাহলে যাও, ভালো থেকো, আল্লাহ হাফেজ। ওকে, তুমিও ভালো থাকো। আল্লাহ হাফেজ। রাসেল নিধির কিছুটা ধরে নিয়ে বুকের বাম পাশে যত্ন করে রেখে দেয়। এইদিকে নিধিকে যে কিছু বলবে সেটা তো কোনো উপায় নেই, কেননা পাগলি তো লজ্জা পেয়ে দৌড়ে পালাইছে। পাগলি একটা, এখনো বাচ্চা আমার স্বভাব যায়নি। আমি কি আসলে ভাগ্যবান যে দিদির মতো এত সুন্দর একটা মনের মানুষকে পেয়েছি,
যার মনে নেই কোনো অহংকার নেই, আছে শুধু অফুরন্ত ভালোবাসা। কিন্তু ভয় যদি আমাকে আবার ইসরাতের মতো ছেড়ে চলে যায়। এইসব ভাবছে রাসেল ঠিক তখনই আকার সাথে 2টা কফি নিয়ে চলে আসে। এই ছেলেটাও না কেমন ঠিক বুঝে যায় কখন রাসেলের কি খেতে মন চায়। শুভ সকাল স্যার, এই নিন আপনার জন্য স্পেশাল কফি নিয়ে আসলাম। শুভ সকাল। ধন্যবাদ আপনাকে মিস্টার আকাশ সাহেব। তা আপনি কিভাবে বুঝতে পারলেন যে এখন আমার কফি খেতে মন চাচ্ছে? আমি এসে দেখি আপনি ফোনে কথা বলছেন আর উদাস হয়ে বাইরের দিকে তাকিয়ে কি একটা ভাবছেন, তাই এই কফিটা আপনার প্রয়োজন বুঝতে পারলাম আর টপ করে নিয়ে চলে আসলাম। এখন খেয়ে নিন। আচ্ছা বসেন, দাঁড়িয়ে আছেন কেন? আমি আপনার স্যার বলি কি এখানেও আমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি? সরি স্যার, আচ্ছা ঠিক আছে আমি বসতেছি। এভাবে নানান কথাবার্তার মাঝে দিয়ে চলে যায় দিনগুলো। আগামীকালকেই ফিরে যাবে নিজ দেশে। অন্যের দেশ ফেলে রেখে রাসেল সব কাগজপত্র আগেই ঠিক করে নিছে। এখন শুধু জিনিসপত্রগুলোই গুছিয়ে নেওয়া বাদ আছে। রাসেল সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাতের খাবার খেয়ে রুমে চলে আসে। সকাল 6টায় ফ্লাইট। রাসেল ওর বাবার কাছে ফোন করে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুই কেমন আছিস? তা বাবা, আমি তোকে ভুলে গেছি নাকি? তুই আমাকে ভুলে গেছিস কোনটা? আমাকে তো ভুলেই গেছো। আমি কি তোমাকে ভুলতে পারি বলো? শুধু একটু মনে কম রেখেছি এটাই। পাগল ছেলে। তা কালকেই তো ফিরবি, আসতেছিস তাই না? তুমি তো সব জানোই, আবার জিগাও কেন? দেখলাম যে এটাও তোর মনে আছে কি না মনে নেই। এইভাবে বাবার সাথে অনেক সময় কথা বলে রাসেল ফোন কেটে দেখে নিজে অনেকগুলো কল দিছে, যেটা রাসেল টেরও পায়। এই রে মহারানী এতগুলো কল দিছে আর আমি টেরই পাইনি? না জানি কোন লেভেলে রেগে আছে কে জানে। না বাবা না, মহারানী রাগ ওঠার আগে কল ব্যাক দেই। রাসেল কল লিস্ট থেকে কিউট পাগলি নামটা বের করে কল দেয়। হায় হায়, কি নাম মাইরি, কিউট পাগলি। নিধি কল রিসিভ করে কথা বলে না, শুধু কানে ধরে আছে আর আগে ফোঁস করতেছে। মনে হচ্ছে এই বুঝি জাতি সাপের মতো ছোবল দিবে। এই পাগলি কথা বলো না কেন? তোমার নিঃশ্বাস শুনতে শুনতে তো আমার নিঃশ্বাস ঘাটতি পড়ে যাচ্ছে। বলবো কেন কথা? কতবার কল দিয়েছি, তুমি কি ধরেছো? আবার কথা বলো তাই না? আরে আমি বাবার সাথে কথা বললাম, বুঝতেই পারো। কালকে চলে আসতেছি তোমাদের কাছে এই বিলাতি মেম সাহেবদের একা করে। শ্বশুর আব্বার সাথে কথা বললে দেখে যাও, ক্ষমা করে দিব। শ্বশুর আব্বার সাথে কথা বললে দেখে যাও, ক্ষমা করে দিলাম। আর বিলাতি মেয়েদের দিকে তাকালে তোমার চোখ তুলে নেব বলে দিলাম। তুমি শুধু আমার, তাই শুধু আমাকেই দেখবে। রাসেল তো নিধির এমন রাগী কথা শুনে অবাক, যে এত নরম স্বভাবের মেয়ে এতটা রাগ কিভাবে করতে পারে। আসলে একটা মেয়ে যতই নরম হোক না কেন, তার স্বামী বা বয়ফ্রেন্ডের পাশে কোনো মেয়েকে দেখলে বা নাম শুনলে রাগিনী রূপ ধারণ করতে 1 মিনিটও লাগে না। এটাই প্রকৃত ভালোবাসা। কারণ কোনো মেয়ে তার স্বামী বা বয়ফ্রেন্ডের ভাগ অন্যকে দিতে চায় না। এই তোমার এত রাগ কবে থেকে হলো? আমি তো এমন রূপে নতুন করে ক্রাশ খেলাম। এমনিতে আগের থেকে ক্রাশ খেয়ে আমার যে অবস্থা, তার উপর আবার নতুন করে। তুমি আমার রাগ দেখে ভয় পেয়েছো? যাক, ইঞ্জেকশন আর হুদায় খরচ করতে হবে না। আচ্ছা কি করো এখন? এই তো গরম কফি ঠান্ডা করে একটু একটু করে খাচ্ছি। আমার জানুটা আসলেই পাগলি। কফি কেউ ঠান্ডা করে খায় নাকি শুনি? আমি তো পাগলি। তুমি সব সময় আমার মনের মাঝে থাকো আর আমি গরম কফি খাই, আর সেটার কারণে তোমার কষ্ট হোক গরম লেগে, তাই না? ওরে বাবারে, এত দূর দিয়ে চিন্তা ভাবনা! আমি তো এটা ভেবে দেখিনি যে 1 আর 1 শুধু 2 হয় না, বরং 11 হয়। তোমার জন্য আমি কত ভাবি, শুধু তুমিই ভাবো না। 2 জন ভাবতে থাকলে কি হবে, একজন ভাবলেই হবে, বুঝেছো? আচ্ছা জানো, কালকে কখন আসবে? তোমাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে, কিছুতেই মানছে না। শুধু বলছে তোমাকে কখন দেখবে কখন দেখবে। আমার কালকে সকাল 6টায় ফ্লাইট, তাই তো এখন সবকিছু গুছিয়ে রাখলাম। আচ্ছা আমি এখান থেকে তোমার জন্য কি নিয়ে আসলে তুমি খুশি হবে বলো তো? তুমি আমার কাছে সবচেয়ে দামি জিনিস, তাই আমি চাই আল্লাহর রহমতে তুমি আমার কাছেই ফিরে আসো। এতেই আমি অনেক খুশি। রাসেল নিধির কথা শুনে অনেকটাই খুশি হয়। রাসেল ভেবেছে অনেক কিছু হয়তো চাইবে, কিন্তু নিধি কিছুই চাইল না, শুধু সহি সালামতে ফিরে আসাটাই কামনা করলো, যেটার কারণে নিধির জন্য রাসেলের মনে আরো 1000 গুণ ভালোবাসা বেড়ে গেল। সত্যি আমি তোমাকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। আরো কত রূপ তোমার মাঝে আছে শুনি। তোমার মনের মতো সব আছে, বুঝতে পারলে কলিজা? না বুঝতে পারলে কি আর ছাড় আছে নাকি? তুমি তো বুঝিয়ে ছাড়বে, সে যেভাবেই হোক না কেন। আচ্ছা কলিজা, এখন তাহলে ফোন রাখি, তুমি ঘুমিয়ে যাও। সকাল সকাল উঠতে হবে। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
ঠিক আছে, শুভরাত্রি কলিজা, লাভ ইউ সোনা পাখি, আল্লাহ হাফেজ। লাভ ইউ টু কলিজা। আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম উইথ মি। রাসেল কলটা কেটে যে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। এইদিকে নিধি বইটা হাতে নিয়ে পড়তে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে, কেননা কালকে প্রিয় মুখটা আবার দেখতে পারবে। ভাবতেই নিধি যেন আনন্দে আত্মহারা। এদিকে রাসেলেরও আজকে দুই নয়নের ঘুম যেন কিছুতেই ধরা নিতে চাচ্ছে না। বিছানায় এপাশ ওপাশ করেই যাচ্ছে, কিন্তু ঘুম পড়ে আসছে না। অবশেষে এমন করতে করতে কখন যে ঘুমিয়ে যায় সেটা রাসেল নিজেও জানে না। সকালে আপনারা কিভাবে জানবেন? সকালে সময়ের আগেই রাসেল উঠে পড়ে। মনের মাঝে এক আলাদা ভালো লাগা কাজ করতেছে। এতদিন পরে বাড়ি যাবে বলে কথা। রাসেল সবকিছু রেডি করে নিয়ে বসে আছে, এমন সময় আকাশ আসে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং মিস্টার আকাশ সাহেব। আমি ভালো আছি, তা আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার, আমি ভালো আছি, তবে মনটা একটু খারাপ। রাসেল অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করে মন খারাপের কারণটা আসলে কি। ওই রাতে তো ভালো মানুষের মতোই দেখলাম, তাহলে এখন আবার মন খারাপ কেন শুনি? আপনাকে ছেড়ে চলে যেতে হবে তাই। আপনি থাকেন চট্টগ্রাম আর আমি থাকি ঢাকা। এখানে তো আপনার আন্ডারে আমাকে রাখা হয়েছিল। আরে এতে মন খারাপ করার কি আছে? দেখা তো হবেই, আর আপনার ডিউটি আমার সাথেই পড়বে, নো সমস্যা ইয়াং ম্যান। আপনি চাইলে যে কোনো কিছুই সম্ভব, অসম্ভবের কিছুই নেই। তাই চলেন খেয়ে নিই, আর একটু পরে বের হতে হবে। চলেন আগে খেয়ে নিই, তাহলে পরে আবার দৌড়াদৌড়ি করার তালে পড়তে হবে নি। সেটা আমার একটু ভালো লাগবে না। হ্যাঁ স্যার, খাবার পরে যদি একটু রেস্ট করতেই না পারি তাহলে যেন কেমন কেমন লাগে। আর কোনো কথা না বলে ওরা চলে যায় নাস্তা করার জন্য। দুজনে নাস্তা করে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সবাই রাসেলকে এগিয়ে দিতে এসেছে, কেননা রাসেল এই 6টা মাসে অনেকেরই মন জয় করেছে। এর মাঝে আবার অনেকগুলো বিলাতি মেয়ের চোখেও পানি জমতে শুরু করেছে। রাসেল সবাইকে সান্ত্বনা দিয়ে এয়ারপোর্টের সকল কাজ শেষ করে বিমানে উঠে বসে পড়ে। একটু পরেই বিমান টেক অফ করবে বাংলাদেশের উদ্দেশ্যে। স্যার, এই মুহূর্তটা না আমার খুব ভালো লাগে, যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আরে কোন সময়টা আপনার এতটা ভালো লাগে সেটা তো বুঝতে পারলাম না আমি। আমি বলছি, এই যে বিমান টেক অফ করে মাটি থেকে ঠাস করে আকাশে উঠে পড়ে, আমরা শূন্যের উপরে ভাসতে থাকি, সেটার কথাই বলছি। ও, আমি এতক্ষণে বুঝতে পারলাম আপনি আসলে কোন ভালো লাগার কথা আসলে বলছেন। তবে এই সময়টা তো অনেকেই ভয় পায়। আমার ভয়ের পরিবর্তে মজাটাই বেশি লাগে, সেটা আপনি বলতে পারেন। ওরা দুজন কথা বলছে, এর মাঝেই পাইলট এসে রাসেলের সাথে কৌশল বিনিময় করে সাথে নিয়ে ককপিটে চলে যায়। রাসেল অনেক কথা বলে বিমান টেক অফ করলে সেখান থেকে আবার আকাশ সাহেবের কাছে চলে আসে। লম্বা একটা সফর, তাই রাসেল ঘুমিয়ে পড়ে। এইদিকে নিধি পথ চেয়ে বসে আছে, কখন রাসেল আসবে। আহানা, রাসেলকে আনতে যেতে হবে তো নাকি? যেতেই হবে। কতদিন হলো ভাইয়াকে দেখি না, আর বাবা তো এয়ারপোর্টেই আছে। তুই বরং নিধিকে সাথে নিয়ে চলে যা। আমি জানি নিধি আমার ছেলেটাকে অনেক ভালোবাসে। মায়ের মুখে এই কথা শুনে আহানা তো রীতিমতো সেই লেভেলের অবাক। আম্মু, তুই এই কথাটা কিভাবে বুঝতে পারলি শুনি? সন্তানের মনে পড়া ক্ষমতা মায়েদের থাকে, বুঝলি? আর ওদের দুজনকে কিন্তু সেই মানাবে। ভাবি আমার সেই কিউট, তাই না আম্মু? আচ্ছা তুমি থাকো, আমি তাহলে পেতনি ভাবিকে রেডি হতে বলি। তাড়াতাড়ি যা, আমার ছেলে আবার কি চলে আসলো বলে। আহানার কোনো কথা না বলে সেখান থেকে রেডি হয়ে গাড়ি নিয়ে নিধির বাড়ির সামনে রেখে চলে আসে নিধির কাছে। ভাবি, ভাবি, ওই নিধি পেতনি, কোথায় তুই? নিধি সদ্য গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে গেছে। চুল থেকে পানি টপ টপ করে কোমর বেয়ে মাটিতে পড়তেছে। অমনি আহানার কথার জবাবে বলে ওঠে, ওই শাকচুনি, এভাবে চিল্লাস কেন? কোন পাকা ধানে মই দিবি যে এত চিল্লাস? ভাবি, তুই জানিস আজকে ভাইয়া আসবে, তোকে আমার সাথে যেতে বলেছে, তোমার গুণধর শাশুড়ি মা। নিধি তো আহানার কথা শুনে সেই লেভেলের খুশি, কি করবে ভেবেই পাচ্ছে না যেন। দেখতে হবে না শাশুড়ি মাটা কার? ছেলের হবু বউয়ের জন্য আগে কত দরদ দেখেছিস। হয়েছে, আর সাফাই গাইতে হবে না, তুই বরং তাড়াতাড়ি রেডি হয়ে নে। তুই 2 মিনিট বস, আমি 30 মিনিটে রেডি হয়ে আসছি। নিধি একটা মুচকি হাসি দিয়ে রেডি হতে চলে যায়। এদিকে আহানা নিধির আম্মুর সাথে এটা ওটা নিয়ে কথা বলতে থাকে। এদিকে নিধি কি পড়বে সেটা ভেবেই পাচ্ছে না। অবশেষে রাসেল যেটা একদিন পছন্দ করে দিছিল সেটাই পরে নেয়। অনেকটা সময় পরে রেডি হয়ে বেরিয়ে পড়ে। আহানা ও নিধির মা তো সিঁড়ির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, মনে হচ্ছে আসমান থেকে কোনো পরি জমিনে নেমে এসেছে।
অসম্ভব সুন্দর লাগছে। হালকা বাতাসে সিল্কি চুলগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে, যেটা নিধি বারবার কানের পিছনে গুঁজে দিচ্ছে। বাবা, ভাবি তোকে তো একদম পরীর মতো লাগছে। সত্যি আজকে আমার ভাইটা তোকে দেখেই পাগল হয়ে যাবে। যা দুষ্টু, এভাবে বলিস না। আমার বুঝি লজ্জা কর না? থাক, আর লজ্জা পেতে হবে না। এবার তাড়াতাড়ি চল, না হলে ভাইয়া এসেই রেগে ফায়ার হয়ে যাবে কিন্তু। তাড়াতাড়ি চল, তোর ভাইকে দেখার জন্য আমার তো আর তর্স হয়েছে না রে। আহা ভাবি, একটু শান্ত হও। দেখতে পারবে, কেউ তোমার মনের মানুষকে ছিনিয়ে নিবে না। নিতে আসলেই আমি দিব নাকি? তাকে একেবারে খুন করে ফেলবো। ওরে বাবারে, কত প্রেম আমার ভাইয়াটার প্রতি। আচ্ছা চল। দুজনে এভাবে কথা বলতে বলতে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রাসেলের ঘুম ভেঙে যায়। বিমান বালাদের থেকে জানতে পারে আর বেশি সময় লাগবে না বাংলাদেশে পৌঁছতে, কেননা বর্তমান বিমান ভারতের আকাশের উপরে আছে। ইস, কত সময় ঘুমিয়ে কাটালাম সেটা বুঝতেই পারলাম না। লন্ডন থেকে কখন ইন্ডিয়া চলে আইছি ভাবতেই অবাক লাগে। এক ঘুমে লন্ডন টু ইন্ডিয়া, হা হা হা। রাসেল ঠোঁটের কোণে ফাঁসি রেখে উপরের কথাগুলো ভাবছে। ঠিক তখনই আকাশ বলে ওঠে, স্যার, এত ঘুমাইলেন। বিমানবালারা খাবারের জন্য আপনাকে ডাকতে চেয়েছিল, কিন্তু আপনার ঘুম নষ্ট হবে ভেবে আমি আর ডাকতে দেইনি, বরং সেই খাবার আমি খাইছি। ওরে বাবারে, তাই নাকি? তো খাইছিনি যখন, তখন আর কি করার আছে? খাবার জিনিস তো খাইছেন, ফেলে তো আর দেননি। ইস স্যার, আপনি কত ভালো। আমি আরও ভাবলাম আপনি কত কি বলবেন এই খাবার খাওয়ার জন্য। আরে ধর, এটা কোনো কথা হলো? আমি খাবারের চাহিদা বুঝি? আমার এমনও দিন গেছে এক মুঠো খাবার না থাকার কারণে না খেয়ে থেকেছি। হ্যাঁ স্যার, আপনার কষ্টের কথাগুলো শুনলেই আমার কলিজা কেঁপে ওঠে। একটা মানুষ এত কষ্ট সহ্য করে কীভাবে হাসি খুশি থাকতে পারে? আকাশ সাহেব, সেই তো প্রকৃতি ভিড় যে জীবন যুদ্ধে হার না মানা সৈনিক। হ্যাঁ স্যার, আপনি একদম সঠিক কথা বলেছেন। তবে আমি যদি কোনোদিন আপনার সাথে প্রতারণা করেছি, সেই মেয়েকে পাই, তো গাড়ির মাঝে সজের একটা থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করব কেন করেছিল এমন। আরে ভাই, সেটা আর জিজ্ঞেস করার কি আছে? সেটা না জানা কথা। আমি একটা এতিম ও গরিব ঘরের খ্যাত ছেলে। এভাবে আরো অনেক কথা বলতে বলতে বিমান পৌঁছে যায় বাংলাদেশের উপরে। একটু পরে বিমান ল্যান্ড করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাসেল বিমান থেকে নেমেই দেখতে পায় সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। রাসেলের মনে খুশির বন্যা বয়ে যায়। যে মানুষটাকে দেখলেই সবাই মুখ ঘুরিয়ে নিত, না হয় সমালোচনার কবলে ফেলতো, আর আজ সেই মানুষটাকে ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছে। রাসেল সবার প্রথমে ওর বাবার হাত থেকে ফুল নিয়ে ওর বাবাকে বুকে জড়িয়ে কান্না করে দেয়। কাঁদিস না বাবা, আজকে যে তোর খুশির দিন। বাবা, এটা তো খুশির কান্না। আমি কখনো ভাবিনি যে এমন একটা দিন আমার জীবনেও আসবে। ধন্যবাদ বাবা, তুমি না থাকলে এটা সম্ভব হতো না। বাবা, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করিস না, কারণ আমি শুধু পথ দেখেছি আর তুই সবকিছু হাসিল করেছিস তোর ইচ্ছা শক্তি ও মেধার জোরে। এইভাবে সবার সাথে কথা বলে এয়ারপোর্টের ভিতর থেকে বাইরে এসে সামনের দিকে তাকিয়ে থ হয়ে যায়, কেননা নিধি যে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের কোণে পানি ঝিকঝিক করছে। এটা কোনো দুঃখের কান্না নয়, বরং এটা আপন মানুষকে কাছে পাওয়ায় সুখের কান্না। রাসেল নিধির দিকে তাকিয়ে আছে, এমন সময় আহানা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। ভাইয়া কেমন আছিস? কত কিউট হয়ে গেছিস ভাইয়া। আমি ভালো আছি, তা তুই কেমন আছিস? আর পেতনি একদম নজর দিবা না। তোর ফ্রেন্ডের তো নজর সরছেই না দেখছি। সরবে কিভাবে এত কিউট একটা মানুষ সামনে দাঁড়িয়ে থাকলে? রাসেল আহানার কানের একটা আলতো করে চিমটি কেটে বলে, এই পেতনি, বাবা আছে সেটা কি তুই দেখিসনি? আহ ভাইয়া, আব্বু আম্মু সেটা জানে বুঝলে, তাই এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাই তো ভাবিকে আম্মুই আমার সাথে পাঠিয়ে দিল। ওরে বাবার, এত কিছু আর আমি একটু জানি না, ভাবতে তো গান সিনসিন করছে। নিজে একটু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এদিকে রফিকুল সাহেব একটু সেখান থেকে সরে যায় আর নিধি দৌড়ে এসে রাসেলকে জড়িয়ে ধরে। রাসেল তো 33,000 বলতে শখ খেলো মনে হয়। সবাই তো তাকে মনে হয় বিনে পয়সায় সিনেমা দেখছে। এই কুত্তি, একটুও লজ্জা কর। দেখছিস সবাই কিভাবে তাকিয়ে আছে। আহানা নিধির কানে কানে উপরে কথাগুলো বলে। নিধি তো আহানার কথা ভীষণ লজ্জা পেয়ে রাসেলের বুকে মুখ গুজে দেয়। এই যে ম্যাডাম, এখনো কিন্তু প্রপোজ করা হয়নি আর তুমি আমার বুকে স্থান নিছো। এই বুকটাতে শুধুই আমরা, তা প্রপোজ করো, আমি কি মানা করব নাকি? নিধির বলতে দেরি, কিন্তু আকাশ কোথা থেকে যেন একগুচ্ছ গোলাপ এনে রাসেলের হাতে দেরি করে না দিয়ে। স্যার, ভাবিকে এবার প্রপোজটা করেই ফেলেন। সবাই তাকিয়ে আছে ওদের দিকে, মনে হচ্ছে এখানে কোনো বাংলা সিনেমার শুটিং হচ্ছে। রাসেল আকাশের হাত থেকে ফুলগুলো নিয়ে হাঁটু গেড়ে নিধির সামনে বসে। কখনো ভাবিনি আমার মনে পড়ে থাকা পাথরের স্তর তোমার ভালো দিয়ে কাটিয়ে ভালোবাসার সৃষ্টি করবে।
কখনো ভাবিনি আমার মতো মানুষের জীবনেও তোমার মতো এত সুন্দর মনের কেউ আসবে। আমি ধন্য তোমাকে আমার জীবনে পেয়ে। তবে একটু বাধা আছে, সেটা হলো তুমি যদি থাকো রাজিই ডাকবো আমি আমার বিয়ের কাছে। আই লাভ ইউ নিধি, উইল ইউ ম্যারি মি? এমন প্রপোজ স্টাইল দেখে সবার মনটাই যেন কিছু সময়ের জন্য থমকে যায়। নিধি তো রাসেলের দিকে তাকিয়েই আছে। কখনো ভাবেনি এভাবে এয়ারপোর্টে এসে সারপ্রাইজ হবে। নিধি রাসেলের হাত থেকে ফুলগুলো নিয়ে, আমি কখনো ভাবিনি এইভাবে তুমি আমার জীবনে আসবে, এইভাবে আমাকে সারপ্রাইজ করে ভালোবাসার কথা জানাবে। আমি হচ্ছে তোমায় বড্ড বেশি ভালোবাসি। আই লাভ ইউ কলিজা। ইফ ইউ ওয়ান্ট আই উইল ম্যারি ইউ। রাসেল ও নিধিকে জড়িয়ে ধরে দুজনের মনেই যেন আনন্দের বাতাস বয়ে যাচ্ছে। সাথে আছে উপস্থিত সবার উৎসাহিত করতালি। বাহ ভাইয়া বাহ, তুই তো একদম বাজিমাত করে দিয়েছিস। আমি কখনোই এভাবে ভালোবাসার কথা বলতে দেখিনি। যাক, তোদের জন্য আমার অদেখা কিছু দেখা হয়ে গেল। তুই তো বাড়ি থেকে প্ল্যান করে এসেছিস যেন এয়ারপোর্টে নিধি আসলেই এমনটা ঘটে। এই চুপ, তাহলে চল ভালোবাসা ফেরত দে। সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। আরে লক্ষ্মী বোন, আমার রাগ করিস না, আমি তো তোর সাথে মজা করলাম। থাক, তোর আবার এত রাগ দেখাতে হবে না। এখন চল বাড়ি যাওয়া যাক। কুত্তি, তুই ভাইয়াকে পেয়ে আমাকে ভুলে যেতে চাচ্ছিস তাই না? আরে কি কখনো ভুলতে পারি বল? তুই হলি আমার একমাত্র বেস্ট, তার উপরে আমার জনির টুকরা কলিজার আদরের বোন। এভাবে আরো কিছু সময় কথা বলে রাসেল সবাইকে আকাশের সাথে পরিচয় করিয়ে দেয়। স্যার আমি তাহলে আসি, আমাকে আবার ওই ফ্লাইট চট্টগ্রাম যেতে হবে। এতদিন পরে নিজ দেশে আসলে তা বাড়িতে যাবে না, এটা কি হয় নাকি বলেন? আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন, আর স্যার ফের দেখা হবে কিছুদিন পরে। ভাবিকে নিয়ে সুখে থাকবেন, বাই। আকাশ উপরের কথাগুলো বলেই ভিতরে চলে যায়। এদিকে রাসেল সবাইকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে রাসেল এক ধ্যানে জানালা দিয়ে কি একটা দেখতেই ব্যস্ত। এইভাবে বাইরে তাকিয়ে কি দেখো শুনি? এই তো তেমন কিছু না, বাইরে সবকিছু দেখছিলাম। ওই, আমার না খুব ইচ্ছে করছে তোমার সাথে কোথাও ঘুরতে যেতে, একসাথে হাতে হাত রেখে পথ চলতে। বাড়িতেই এখনো গেলাম না, তাহলে তোমাকে নিয়ে ঘুরতে যাব কিভাবে শুনি? এখন কি যেতে বলেছি নাকি? পরে যাব, সেটাই তোমাকে মনে করিয়ে রাখলাম। হয়েছে, এবার থাকো। ওই দেখো পেতনি কিভাবে ফুলতেছে। কি রে, তোর আবার কি হলো? এইভাবে রাগে ফুসফুস করছিস কেন? তোদের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমাকে রেখেই তোরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিস? আরে কুত্তি, আমাদের প্ল্যানে তোর নামটাও আছে বুঝলি? তোকে ছাড়া কি আর আমরা কোথাও যেতে পারি বল? হাজার হলেও 10টা না 5টা না, তুই আমার একমাত্র ননদ। এই তো আমার মিষ্টি ভাবি, এই জন্যই তো তোকে আমার এতটা ভালো লাগে। আমাকে ছাড়া তুই কোথাও যেতে চাস না। এবার থাম, আমরা বাড়ি এসে গেছি। তোরা এত কথা কিভাবে বলতে পারিস আমি বুঝি না। ভাইয়া, কথা বলাটাও একটা আর্ট, যেটা সবাই পারে না, বুঝলি? তুই জানিস না এই গল্পের ভয়েস করার জন্য শামীম ও সোনালিকার কথা বলার স্টাইলে সবার মন কেড়ে নিয়েছে। সেটা জানি। তাদের কথা আর বলিস না, তারা হলো নামকরা ভয়েস আর্টিস্ট। তবে আশিক, মিষ্টি, প্রিয়াঙ্কা, মাফি, জিহাদ, মিলি এরাও কিন্তু কম না। এদের ভয়েসও অনেক সুন্দর, কিন্তু সবাই তো ওই দুজনকেই ভয়েস কুইন অ্যান্ড ভয়েস কিং নাম দিয়েছে। এভাবে কথা বলতে বলতে বাড়ির গেট দিয়ে ঢুকে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। রাজেলের মা দরজার কাছে দাঁড়িয়ে ছিল আগে থেকে। ছেলেকে দেখা মাত্র দৌড়ে এসে জড়িয়ে ধরে। কেমন আছিস বাবা? আর আসতে কোনো অসুবিধা হলো না তো? আমি অনেক ভালো আছি। তা আম্মু, তুমি কেমন আছো? আর এমন শুকিয়ে গেছো কেন? নিশ্চয়ই ঠিক মতো ওই পেতনি তোমার যত্ন নেয়নি, তাই না? ভাইয়া খবরদার, আমাকে পেতনি বলে খেপাস না। যদি খেপে যাই তাহলে কিন্তু তোর নিস্তার নেই আমার হাত থেকে। যা কুতি ভাগ। আম্মু, তুমি এই পেতনিকে বিয়ে দিয়ে দিচ্ছ না কেন বলো তো? আম্মু দেখছো, ভাইয়া আমার সুখকে দেখতে পারতেছে না, তাই আমাকে তাড়িয়ে দেবার কথা বলতেছে। এদিকে এমন ভাই বোনের মিষ্টি ঝগড়া দাঁড়িয়ে থেকে সেই মনোযোগ দিয়ে শুনতেছে নিধি, আর মিঠি হাসতেছে। এই তোরা দুটা কি সব সময় সাপে বেজির মতো লড়াই না করে একটু থামতে পারিস না? আর আহানা, তুই কেমন দেখছিস? রাসেল এতদিন পরে দেশে আসলো, তাও এখনো শুরু করছিস এমন? মায়ের কথা শুনে আহানা ন্যাকা কান্না শুরু করে দেয়।
আম্মু তুমিও ভাইয়াকে পেয়ে আমাকে এখন ভুলে গেছো? যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। আহানা উপরের কথাগুলো বলেই হনহন করে রাগ দেখে উপরে ওর রুমে চলে যায়। আম্মু দিলে তো ওকে রাগিয়ে, ও আমার সাথে এমন করবে না তো কে করবে বলো? ওই পেতনির সাথে যে আমি এমন না করলে আমার একটু ভালো লাগে না। এতদিন খুব মিস করেছি এই মিষ্টি মিষ্টি দুষ্টমিগুলো। আমি কি বললাম? যা এখন গিয়ে রাগ ভাঙা, তাহলে মহারানী কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলবে। আর নিধি, মামুনি দাঁড়িয়ে কেন বসো? আর বলিস না, এই দুইটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। একটু সামলাতে পারি না, সব সময় সাপে বেজির মতো ঝগড়াই করতে থাকে। আম্মু তুমি চিন্তা করো না, আমি আসলেই তোমার শক্তি একটু বেড়ে যাবে, তখন আর এমন করতে পারবে না। হরে মা, তোরে যে আমার ছেলে বউ করে কবে ঘরে আনতে পারমু সেইটাই আল্লাহর ভালো জানে। আম্মু দেখো, এখনই কোনো বিয়ের কথা বলবে না, অনেক দেরি আছে। আর নিধি ম্যাডাম ও ডাক্তার হয়ে বের হোক। আমিও আর তোর বাবা সেইটাই ভেবেছি। কেননা তোর বাবা চাই না যে বিয়ের টেনশনে নিধির স্বপ্ন পূরণে কোনো ক্ষতি হোক। আম্মু তোমরা ভালো কথাই চিন্তা করেছো। তো এখনো কি আমাকে এভাবে না খাইয়ে রাখবে? আমি কতদিন তোমার হাতে খাবার খাই না। এই রে, আমি তো বকবক করতে করতে ভুলেই গিয়েছি তোকে খবর দেবার কথা। আচ্ছা, তুই গিয়ে মহারানীকে রাগ ভাঙিয়ে ফ্রেশ হয়ে সাথে করে নিয়ে আয়, আমি আর বৌমা খাবার রেডি করি। ঠিক আছে আম্মু, তুই বরং সেটাই করো, এটাই সব থেকে ভালো হবে। আর মহারানীর রাগ ভাঙাতে যে আমার কত কাঠখড়ি পোড়াতে হবে সেটা কে জানে। তোমার মেয়ের যে রাগ রে বাবা, দেখলেই ভয় লাগে। তুই রাগিয়েছিস, এখন তুই বোঝা কত ধানে কত চাল। আম্মু তুমি পেতনিটাকে এভাবে রাগিয়ে দিয়ে আমার উপরে সব দোষ চাপিয়ে আবার মজা নিচ্ছ, তাই না? রাশিদা চৌধুরী কিছু বলতে যাবে ঠিক তার আগেই দরজার ওই পাশ থেকে রফিকুল চৌধুরী মানে রাসেলের বাবা বলে ওঠে, কে কার সাথে এতটা রাগ করলো শুনি, যে রাগ ভাঙাতে এত কিছু করতে হবে? কি আবার রাগ করবে বলো? তোমার আদরের ফাজিল মাইয়া আছে না, এই রাগ করেছে। আর তুই তো জানোই আহানা রাগলে কি হয়। এই রে, তাহলে তো কাম সারছে। এখন রাসেল এসেছে, ওর রাগ যেমনে পারে ভাঙ্গা গা, সেটা গিয়ে আমাদের বুড়া বুড়িকে এত চিন্তা করে হুদাই শরীর খারাপ করতে হবে না। বাবা তুমি একদম ঠিক কথা বলেছো, আমি আছি তো ওই পেতনি রাগ ভাঙানোর জন্য, তাই না? এখন যা গিয়ে মহারানীর রাগ কমিয়ে খেতে নিয়ে আসে। রাসেল আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে রুমে। আর রুমে এসে কাপড় চোপড় পরিবর্তন করে ওয়াশরুমে গিয়ে গোসল করে কাপড় পরে বেরিয়ে আসে। একটু রেডি হয়ে আহানার রুমে চলে আসে। দেখে আহানা বালিশে মুখ গুজে কাঁদছে আর চোখের জল মুছতেছে। ওই আহানা ওট, আমার না অনেক ক্ষুধা লেগেছে, সেই কখন খেয়েছি। ক্ষুধা লেগেছে তো জানা, খেয়ে নে। আমার কাছে কি আমি কি হাড়ি নিয়ে বসে আছি নাকি? না ঠিক সেটা না, কতদিন হলো তোর সাথে বসে খাবার খাই না, আজকেও কি খেতে পারবো না? আমি কারো বোন না, তুই চলে যা এখান থেকে। আমি যদি তোর ভাই হতাম তাহলে কি আর এভাবে বলতে পারতি? আমি যখন তোর কিছু হই না তাহলে এখানে থাকবো কেন? তার চেয়ে বরং আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কোথায় যাবি তুই? শুধু একবার সামনে বাড়িয়ে দেখ, একদম মেরে হাতে পা ধরিয়ে দিব। না রে, আমি তো তোর ভাই না, তাহলে কেন থাকবো? রাসেলের উপরে কথাগুলো বলে পিছনে ফিরে হাঁটার ভান করলে আহানা বলে ওঠে, ও যেও না ভাইয়া, আমাকে একা রেখে তুই চলে গেলে আমাকে কে করবে? এমন মিষ্টি আদর, যেও না ভাইয়া, হো 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 হো, যেও না ভাইয়া। রাসেল আহানার কথা শুনে মনে মনে বলে, যাক বাবা, তাও কাজ হয়েছে। মনে হচ্ছে মহারানীর রাগ কিছুটা হলেও কমেছে। আচ্ছা যাবো না, এখন চল খেতে, আব্বু অপেক্ষা করতেছে আমাদের জন্য। যাবো না আমি, তুই বেশি করে খা গাজা, আমার ক্ষুধা নেই। ইস, আমি কারোর জন্য কত সুন্দর ড্রেস আর দামি ব্র্যান্ডের মেকআপ নিয়ে এসেছি, এখন তো সে নিবেই না, তাই ভাবছি কাউকে দিয়ে আসি। রাসেল যেই না মেকআপের কথা বলতেছে তো হলো আহানার রাগ পানি। ওই আমি কি বলেছি যে আমি তোর এত কষ্ট করে আনা জিনিস নিব না? আমার ভাইয়া আমার জন্য জিনিস এনেছে, আর সেটা আমি না নিলে কেমন দেখাই, তাই না? তাহলে এখন চল, এভাবে মুখ ফুলিয়ে বসে না থেকে। ভাইয়া চল, আমারও অনেকটাই ক্ষুধা লেগেছে, যেটা তুই ছাড়া কেউ বোঝে না।
এভাবে আরো কিছু কথা বলে রাসেল আহানাকে সাথে নিয়ে নিচে আসতে থাকে। এদিকে সবাই রাসেল ও আহানাকে সিঁড়িতে নামতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, কেননা এত কম সময়ে আহানার রাগের আগে কখনো ভাঙানো সম্ভব হয়নি। রাসেল ওর বাবা মায়ের সামনে এসে হাতে তুড়ি বাজিয়ে বলে, এই যে আম্মু আব্বু, তোমাদের আবার কি হলো যে এইভাবে আমাদের দিকে তাকিয়ে আছো শুনি? আমি ভাবছি এটা কিভাবে সম্ভব। এই মেয়ের রাগ ভাঙাতে পাক্কা একটা দিন চলে যেত, তবুও মহারানীর রাগ কমতো না। আর এখন একটু সময়ের মাঝেই মহারানীর রাগ জমে পানি। বুঝলে আম্মু, এটাই হলো ভাইয়ের পাওয়ার আর বোনের প্রতি ভালোবাসা। দোয়া করি আল্লাহ যেন তাদের ভাই বোনের মিষ্টি ভালোবাসা সারা জীবন বেঁচে থাকে। তোদের এই ভাই বোনের মিষ্টি ভালোবাসার উপরে কারো দুষ্ট নজর যেন না লাগে। এভাবে অনেক কথা বলে সবাই একসঙ্গে খাবার জন্য বসে, কিন্তু ঘটনা হলো নিধি ওর শাশুড়ি মা না খেলে খাবে না। তাহলে চলে নিধির কথা শুনে আসি। নিধি মামুনি, তুমিও বসে খেয়ে নাও তো, সেই কখন না জানি খেয়েছো। না আম্মু, আমি তোমার সাথেই খাবো, তোমাকে ছাড়া আমি তো খাবোই না। আরে মামুনি, তোমার তো খেতে একটু লেট হবে, তুই বরং ওদের সাথে খেয়ে নে। না আম্মু, আমি দরকার পড়লে 5 দিন পরে খাবো, তবু তোমার সাথে একসাথে বসে খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, আমি বসতেছি, তুই এখন তো বসে নাকি। নিধি আর কোনো কথা না বাড়িয়ে বসে খাবার পর্বে শরিক হয়। কথা বলা থেকে কিছু সময় বিরতি দিয়ে খাবার পর্ব শেষ করে সবাই সোফায় বসে নানান ধরনের কথা বলতেই যেন ব্যস্ত হয়ে পড়ে। রাসেল ওখানে কি করেছে, কিভাবে দিন কাটিয়েছে, আরো অনেক কিছু। এই সব কিছুর মাঝে রাসেলের মনে পড়ে যায় এখনো কারো গিফটগুলো বুঝিয়ে দেওয়া হয়নি। তাই রাসেল ব্যাগটা বের করে ওরা মা বাবার জন্য জিনিসগুলো আগে দেয়, তারপরে আহানার জন্য আনা জিনিসগুলো দেয়। যেটা পেয়ে আহানা তো সেই খুশি, মনে হচ্ছে খুশির জন্য আহানা আসমান দিয়ে উঠতেছে। এদিকে নিধির মুখটা কালো হয়ে থাকে, এটা ভেবে যে সবার জন্য কিছু না কিছু এনেছে, অথচ তার জন্য কিছুই আনেনি। ঠিক তখনই রাসেল ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে আহানার হাতে ধরিয়ে দেয়। ভাইয়া তুই আমার জন্য চা এনেছিস, সেগুলো তো দিলি আমাকে, তাহলে ভাবির জন্য কিছু না এনে এটাও আবার আমাকে কেন দিচ্ছিস? ওইটা তোর বেস্টুর জন্য, বুঝলি? এগুলো তাড়াতাড়ি দে, ম্যাডামকে দেখছিস মুখটা, ফর্সা মুখটা আমাবস্যার রাতের মতো হয়ে গেছে। নিধির জন্য কিছু এনেছে শুনে সবাই অনেকটা খুশি হয়, আর নিধি তো যেন খুশি ধরছেই না। প্যাকেটটা সবার সামনে জোড়াজড়িতে খুলে নিধি পুরো 1 মিনিট তাকিয়ে থাকে, কেননা নিধির শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমার জন্য এত সুন্দর একটা উপহার আনার জন্য, এটা আমার খুব পছন্দ হয়েছে। ভাইয়ারে, এত সুন্দর শাড়ি তোর পছন্দ? আমি তো আগে জানতাম তোর পছন্দ খ্যাত মার্কা, তবে আজকে জানলাম তোর পছন্দই বেস্ট। দেখতে হবে তো, সুন্দরী মানুষের জন্য সুন্দর জিনিস বেশি মানায়, বুঝলি? ও, তার মানে আমি দেখতে পেতনির মতো, তাই না? তার জন্য মনে হয় তুই আমার জন্য অপছন্দের জিনিস এনেছিস। হা হা হা, পেতনি তোরগুলো তো আরো বেশি সুন্দর, বিশ্বাস না হলে একটু খুলেই দেখ, তাহলে নিজেই বুঝতে পারবি। ভাইয়া তুই হাসলি কেন? সব ভাই তার বোনের থেকে বেশি তার গার্লফ্রেন্ডকে বেশি প্রাধান্য দেয়, সেখানে তুই বলছিস ভাবির থেকে আমার জন্য আনা জিনিসগুলোই বেশি সুন্দর। আহানা, এইসব তুই কি শুরু করেছিস? রাসেল কি তোকে কম ভালোবাসে বল? একটু খুলেই দেখ না কেমন। শুধু নিধি না, উপস্থিত সবারই শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে। এদিকে আহানার কথা শুনে রাসেল অনেকটাই মনে কষ্ট পায়, কেননা যেখানে রাসেল ওকে এত ভালোবাসে সেখানে এই কথা বললো। মায়ের কথা মতো আহানা প্যাকেটটা খুলে দেখে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস ওর জন্য এনেছে। মানে আহানার কাপড়ের কাছে নিধি কাপড় তুচ্ছ। ওয়াও, এত সুন্দর! ভাইয়া আসলেই তো এগুলো ভাবিরটার থেকেও বেশি সুন্দর। আমি শুধু শুধু তোকে এতগুলো কথা শোনালাম। তুই আমার কলিজার টুকরা বোন, তোর জন্য কি কখনো নিম কিছু আনতে পারি বল? তোদের এই একটাই দোষ, আর সেটা কি জানিস? ভাইয়েরা তার বউ বা গার্লফ্রেন্ডের জন্য কম দামি জিনিস আর বোনদের জন্য যদি বেশি দামি জিনিস আনে, তবু বলবে এই নিজের বউয়ের জন্য এনেছো কত দামি আর আমার জন্য এনেছো মাত্র কয়েক টাকা দিয়ে। যেখানে ভাই সবসময় বোনের জন্য 1000 টাকা দিয়ে কাপড় কিনলে তার বউয়ের জন্য তার থেকে কম দাম দিয়ে কেনার চেষ্টা করে, কিন্তু এটা করে কি লাভ? দিন শেষে তো সেই অপবাদটাই পেতে হয়। সরি ভাইয়া, আসলে আমি এমন করে ভাবিনি, আমাকে ক্ষমা করে দে। কি না কি বলে ফেলছি। না রে, তোর তো কোনো দোষ নেই, দোষ হলো আমি যদি নিধির জন্য না আনতাম তাহলে এই কথাটা শুনতে হতো না।
ভাইয়া এভাবে বলিস না দয়া করে, মনে অনেক কষ্ট হয়। আমি এমনটা বলতে চাইনি। না রে, এটা তুই ঠিকই বলেছিস। কেননা গুরুজনেরা তো আর এমনি এমনি বলেনি যে সত্য কখনো চাপা পড়ে থাকে না, যদিও তার উপরে 1000 টন ওজনের অদৃশ্য পাথর দ্বারা ভাড়া দিয়ে রাখা হয়। ভাইয়া এভাবে প্লিজ বলিস না, আমার আসলেই খুব বড় ভুল হয়ে গেছে, আমি একটুও বুঝতে পারিনি। রাসেল মনের কোনো কষ্টগুলোকে লুকিয়ে রেখে উপরে কথাগুলো বলেই ওর রুমে চলে যায়। পিছে পিছে নিধিও চলে আসে। আহানা, তোর কি ওকে কথাটা বলা ঠিক হয়েছে? তোর আপন ভাই না হওয়া সত্ত্বেও তোকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে, আর তুই এইভাবে ওর মন ভেঙে দিলি। আম্মু বুঝতে পারিনি এমন করে কিছু বলে ফেলবো। তুমি ভাইয়াকে বলো না আমার সাথে রাগ না করতে। ও রাগ করে থাকলে আমার যে একটুও ভালো লাগে না। তুই রাগিয়েছিস, এখন তুই গিয়ে রাগ ভাঙা, বুঝলি? তোদের ভাই বোনের রাগ অভিমানের মাঝে আমি টাইনিক। শোন, রাশিদা চৌধুরী উপরের কথাগুলো বলে রুমে চলে যায়। এদিকে আহানা সোফায় বসে মাথায় হাত দিয়ে ভাবে কি করবে। এদিকে রাসেল রুমে এসে ঠাস করে বিছানায় শুয়ে পড়ে। চোখের কোণে স্পষ্ট পানি চিকচিক করতেছে। এই, তুমি এভাবে শুয়ে পড়লে যে? তুমি বাচ্চা একটা মেয়ের সাথে এভাবে রাগ করবে বলো? অত বুঝতে পারি না এমনটা হবে। নিধি, যাও তো প্লিজ, আমার একটু ভালো লাগছে না, একটু একা থাকতে দাও। আচ্ছা, তুমি একটু ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা দাও, তবে কোনো কথা বলিও না, আমার কিন্তু একটু ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, শুধু একটু মাঝে মাঝে তোমার সাথে দুষ্টুমি করব। নিধির এমন কথা শুনে রাসেল আর চুপ করে থাকতে পারে না, ঠাস করে হেসে ওঠে। তুমিও না কেমন, আমি বললাম কথা বলিও না আর তুমি দুষ্টুমি করতে ব্যস্ত হয়ে পড়লে। আমি দুষ্টুমি করলেই তো দোষ হবে নি। আমি করতেই পারি দুষ্টুমি, কিন্তু তুমি একটুও করতে পারবে না। তবে তুমি মুখ বুঝে আমার এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো উপভোগ করতে পারো। ম্যাডাম, এইটা ছাড়া কি বা করার আছে আমার বলেন? কিছু বললেই তো আবার এই ছোট্ট পোলাটাকে ইঞ্জেকশনের ভয় দেখাবেন। রাসেলের কথা শুনে নিধি নিজের হাসি কিছুতেই থামিয়ে রাখতে পারে না, ঠিক করে হেসে দেয়। হ্যাঁ, তুমি এত বড় একটা পোলা, কোনো কিছুতেই ভয় পাও না, তাহলে ইঞ্জেকশনে ভয় পাও কেন? তা তো জানি না, তবে ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখলেই আমার মনের মাঝে কেমন করে ওঠে। এত সুন্দর করে কেউ হাসে নাকি? এখন আবার আমার হাসির মাঝে তুমি আবার কি দোষ খুঁজে পেলে? আরে দোষ না, বরং গুণ। তোমার এই মিষ্টি হাসি দেখেই তো আমি 1000 বছর তাকিয়ে থাকতে পারবো। হয়েছে, আর বলতে হবে না, এখন চুপটি করে ঘুমাও তো। নিজে কথা বলতে মানা করে এখন নিজেই কথার বাক্স নিয়ে বসেছে। নিধির কথার জবাবে রাসেল যেই না কিছু বলতে যাবে অমনি দরজার পাশ থেকে একটা ভীতু কণ্ঠে বলে ওঠে, ভাইয়া আমার না খুব কান্না পাচ্ছে এখন। তুই যদি কথা না বলিস তাহলে কিন্তু আমি সত্যি সত্যি কেঁদে দিব। তো কাঁদেক তো একটু দেখি, পেতনি কাঁদলে কেমন দেখা যায়। ভাইয়া তুই একদম পচা, তুইও আমাকে ভালোবাসিস না। ওই, এমন ন্যাকামো বাদ দে তো, এখন কি বলতে এসেছিস সেইটা বল। ভাই আমার না সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে তখন তোর সাথে অমন ভাবে কথা বলা। প্লিজ আমাকে ক্ষমা করে দে। ওই, এত করে বলেছে ও, তারপরেও তুমি কিভাবে ওর উপর রাগ করে আছো? ছোট বোন তো একটু এমন করবে, স্বাভাবিক, তাতে এত রাগ আর কি আছে? আরে তুমিও কি পাগল হলে নাকি? আমি রাগ কেন করতে যাব? আমি তো তখন এমনি চলে এসেছি ওখান থেকে। আর ওই পেতনি, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি বল? আনা খুশি হয়ে রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এই তো আমার লক্ষ্মী ভাইয়া, আসলেই আমি সত্যিই খুব ভাগ্যবতী যে তোর মতো এত সুন্দর মনের ভাই পেয়েছি, যে আমার মায়ের পেটের ভাই না হয়ে ও তার থেকে বেশি ভালোবাসে। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি দিচ্ছি। আনা তেল এনে মালিশ করতে লাগে। এটাই হলো ভাই বোনের ভালোবাসা। যতই ঝগড়া হোক না কেন, আদর যত্ন একটু কমবে না। ভাইয়া আমার না খুব করে জানতে ইচ্ছে করতেছে তোর অতীতে কি কি ছিল। ওই বলো না গো, আমারও খুব করে জানতে ইচ্ছে করছে তোমার মনে ভালোবাসার বিষ কিভাবে এসেছিল। বলবো, তবে কেউ কোনো কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমরা কিছুই বলবো না। তাহলে শোন, আমি যখন কলেজে প্রথম ভর্তি হই, তখনই একটা মেয়েকে আমার খুব ভালো লাগতো। বলতে পারিস প্রথম দেখে ক্রাশ খেয়ে যাই।
প্রথম প্রথম আমাকে দেখতেই পারতো না, মায়ের সাথে অবহেলা করতো। আমি ছিলাম এতিম ও খ্যাত টাইপের ছেলে। এইভাবে অনেক দিন যায়। ধীরে ধীরে ইসরাত ও আমার মাঝে ভালোবাসার সৃষ্টি হয়। চলতে থাকে ভালোবাসার গল্প। কিন্তু তারপরেই আমার জীবনে নেমে আসে কালো অন্ধকার। কেন ভাইয়া, তখন কি কারেন্ট ছিল না যে অন্ধকারে নেমে আসলো? এই জন্যে আমি বলতে চাইছিলাম না, তোদের না বললাম কথার মাঝে বাম হাত ঢুকাবি না। সরি ভাইয়া, আর হবে না, তুই বল না প্লিজ। ইসরাত আমাকে অবহেলা করতে থাকে, যেটা আমার একদম সহ্য হতো না। কিছুই বলতাম না, খুব বেশি ভালোবাসতাম যে, কিন্তু ও আমাকে বোঝেনি। রাসেল এভাবে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। রাসেলের কষ্টের কাহিনী শোনার পরে রাসেল খেয়াল করে নিধি ও আহানার চোখে পানি। কিরে, তোদের আবার চোখে কি হলো? এভাবে কান্না করতেছিস যে? তোমার জীবনে এত কষ্ট ছিল, কই একটা বাড়ির জন্য তো আমার সাথে শেয়ার করনি। খুব করে কষ্ট পেতে, তাই বলতে চাইনি। আমি তো ইসরাতের মতো তোমাকে হারানোর ভয় পাই। পাগল একটা। আমি এই জীবন থাকতে তোমাকে কখনো ভুলবো না। ওই মেয়েরে আমার সামনে পেলে স্যালুট করতাম। নিধির এমন কথা শুনে রাসেল ও আহানা যেন আকাশ থেকে পড়ে। রাসেল অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছো? যেই মেয়ে আমার সাথে এমন করছে, তুমি তাকেই স্যালুট করবে? সে যদি তোমার সাথে এমন না করতো, তাহলে কি আল্লাহ তোমাকে আমার কপালে রাখতো বলো? ও এই ব্যাপার। শোনো, আল্লাহ যাকে যার ভাগ্যে লিখে রাখে, যে কোনোভাবেই হোক তাকে তার জীবনের সাথে মিলিয়ে দেয়। সেটা আমি জানি। তবে ওই মেয়েটা সত্যি অনেক বড় ভুল করেছে, তোমার মতো হীরাকে পেয়ে হারিয়ে। এভাবে আরো অনেক সময় কথা বলে। নিধি রাসেলকে বলে তার বাসায় চলে যায়, কেননা অনেক সময় হলেই এসেছে। আবার ওর কিছুদিন পরে পরীক্ষা, তাহলে ভাবতেই পারছেন কিভাবে থাকবে। ভাইয়া, ভাবি খুব লক্ষ্মী একটা মেয়ে, তাই না? ইশরাতের মতো এত পচা না। আমি নিধিকে কত করে ইগনোর করেছি, কিন্তু তবুও বারবার আমার কাছে ফিরে এসেছে। আর ইসরাতের কথা আর কী বা বলবো, সেটা আমার ভাবনায় আসে না। মন প্রাণ দিয়ে ওকে ভালোবাসতাম, যেটা বললে হয়তো বুঝবি না। ভাই আমি সব বুঝি। আচ্ছা, তোর এমনিতেই মাথা ব্যথা করতেছে, তাই কথা না বলে চুপটি করে ঘুমিয়ে পড়, দেখবি অনেক ভালো লাগবে। রাসেল আহানার সাথে আর কোনো কথা বলতে পারে না। তার আগেই ঘুমের দেশে পাড়ি যাওয়ায়, কেননা আহানা বিলি কেটে দিচ্ছিল। আর মাথায় বিলি কেটে দিলে রাসেলের আর কিছুই লাগে না। কিছু সময় পরে আহানা চলে যায়। এভাবে কেটে যায় কয়েকটা দিন। আজকেই রাসেলের প্রথম জয়েন, বেলা 8:30। তবু রাসেলের ওঠার কোনো নাম গন্ধই নেই। কত করে বলি নিধিকে ভাবি করে নিয়ে আসো, দেখবে ওর ঘুম ছুটিয়ে সকাল সকাল ওঠার অভ্যাস করবে। আনবো, তবে কিছু সময় যাক, রাসেলও একটু নিজের পায়ে দাঁড়িয়ে উঠুক। কি বলো এটা? তাহলে ভাইয়া কি এখন অন্যের পা দিয়ে হাঁটে নাকি? আরে গাধি, তুই বুঝিস না? তুই বরং গিয়ে রাসেলকে ডেকে ওঠা, কেমন? যাচ্ছি। এতে রাগ দেখানোর কি আছে? মনে রেখো, রাগ আমারও কিন্তু আছে। বলে আহানা চলে আসে রাসেলের রুমে। এসেই দেখে কোলবালিশকে জড়িয়ে মনে সুখে ঘুমিয়ে আছে। নবাব চেতা পড়ে পড়ে ঘুমাবে আর আমাকে শুধু ডেকে উঠাতে হবে। ভাইয়া, ওই ভাইয়া, উঠ না। ওই তুই ও বাদ দে, উঠবি নাকি পানি ঢেলে দিব কোনটা? এই পেতনি, তুই সকাল সকাল এত চিল্লাচিল্লি করছিস কেন? তোর কি খেয়ে দিয়ে কোনো কাম নাই নাকি এটা ছাড়া? তুই তো ঘুম থেকে উঠিস নাই, তার জন্যই আমিও অন্য কাজ করতে পারি না। দরজাল রাশিদা চৌধুরী আমাকে এই কাজেই পাঠায়। সবেমাত্র মনে হয় 5টা বাজে, আর তুই এখনই আমার ঘুমটাকে স্বর্গে পাঠিয়ে দিলি। এখন তো 4টা বাজে, তুই আরো ঘুমা, অফিসে আর যেতে হবে না। আর একটু পরে 9টা বাজবে, বুঝেছিস? রাসেল আহানার কথা শুনে লাফিয়ে উঠে পড়ে আর আহানাকে বলে ওঠে, কি বলিস এইসব? 9টা বাজে আর তুই আমাকে এখন ডাকতেছিস? তুই না কেমন জানি সময়ের কাজ সময় করতে পারিস না। রাসেল উপরের কথাগুলো বলেই দৌড়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে আহানা অবাক হয়ে বলছে, যা বাবা, কত সময় ধরে ডাকাডাকি করতেছে আর উনি বলে কিনা আরো আগে কেন ডাকেনি। হাই রে কপাল আমার। আহানা বিড়বিড় করতে করতে নিচে চলে আসে। রাসেলও ফ্রেশ হয়ে রুমে আসে। মোবাইলটা হাতে নিয়ে নিধির নাম্বারে ছোট্ট করে একটা গুড মর্নিং কলিজা দিকে রেডি হয়ে নিচে চলে আসে। নিচে এসে দেখে টেবিলে সব খাবার সাজানো আর ওর প্লেট নিয়ে বসে আছে। আব্বু, তুমি না খেয়ে এভাবে প্লেট হাতে নিয়ে বসে আছো কেন? তোর জন্যই তো সেই কখন থেকে বসে আছি, কিন্তু বাবা তোর তো আসার কোনো নাম গন্ধই নেই।
ওহ আব্বু আর বলিও না, আমার আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আসলে মনে ছিল না আজকে আমার জয়েন করতে হবে। হয়েছে, এখন কথা না বলে তাড়াতাড়ি খেতে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। এভাবে আর কথা বলে ওরা বাবা ছেলে খাবার পর্ব শেষ করে রাসেল ওর বাবা মায়ের পায়ে হাত রেখে সালাম করে বুক ভরা দোয়া নিয়ে চলে আসে এয়ারপোর্টে। সব কাজ শেষ করে ওর কেবিনে এসে বসে। ওর বাবা ওকে কাজ নিজেই বুঝে দেয়। বুঝতেই পারেন ছেলে বলে কথা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রাসেল নিচের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে খাতায় কি যেন একটা করতেই ব্যস্ত ছিল। আকাশের কথা শুনে উপরে তাকিয়ে, ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি। তা মিস্টার আকাশ সাহেব, আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার, আমি অনেক ভালো আছি। আপনার পরিবারের সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আপনার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ স্যার, সবাই অনেক ভালো আছে। এভাবে একে অন্যের সাথে অনেক কথাবার্তা বলে কাটিয়ে দেয় অফিসের পুরো সময়। অফিস শেষ করে বাসায় ফেরার পথে একটা জায়গায় দেখতে পায় নিধি দাঁড়িয়ে আছে। রাসেল ধীরে ধীরে নিধির সামনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। নিধি রাসেলকে দেখে অনেকটাই অবাক হয়। আরে তুমি এখানে কিভাবে আসলে? আর রাগ করিও না, আমি এখানে এসেছি বলে। তা ম্যাডাম, তুমি একা একা এখানে কি করতেছো শুনি? আমি এই হাসপাতালে একটা কাজে এসেছিলাম, মানে আমাকে ডাকা হয়েছিল। এখন কাজটা শেষ হয়ে গেছে, গাড়ি নিয়ে আসিনি, আর এখন একটা গাড়িও পাচ্ছি না। ও আচ্ছা, তো আমাকে তো একটাবার ফোন করে সেটা বলতেও পারতে। সেটা তোমাকে বলা হয়নি, একদম ভুল হয়ে গেছে। সরি বাবু, প্লিজ রাগ করে থেকো না। রাসেল যেই না কিছু বলতে যাবে ঠিক তখনই একটা ছেলে মা নীলা এসে বলে ওঠে, ওই জানু, এভাবে কত দাঁড়িয়ে থাকবে? চলো আমরা বরং অন্য জায়গায় গিয়ে ঘুরে আসি। সারাদিন তো এখানে সেখানেই ঘুরে বেড়ালাম। হুম কিন্তু তুমি যে এই ছেলের সাথে কথা বলতেছো, তাই এটা কে শুনি? তুমি কি চিনো? এদিকে সব তো রাসেলের মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে এইসব? নিধি যেই না কিছু বলতে যাবে তার আগেই রাসেল বলে ওঠে, বাহ নিধি বাহ, এই ছিল তাহলে তোমার ইম্পর্টেন্ট কাজ হাসপাতালে? এটা ছিল তোমার মনে? প্লিজ একটাবার আমার কথাটা শোনো। ব্যাস, আর একটা কথা বলবে না। আসলে তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়ে গেছে। আরে তোমার যদি মন নিয়ে এতই ছিনিমিনি খেলার শখ তো খেলতে, কিন্তু আমাকেই কেন বেছে নিলে? নিধির মুখে কোনো কথা নেই, ঠায় দাঁড়িয়ে আছে। ভয়ে নিধি ও নিলয় দুজনে কাঁপছে। রাসেলের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। পরিশেষে একটা কথাই বলবো, আমার সাথে যেই নাটকটা করলে সেটা আর কারোর সাথে করিও না। কেননা আমার মতো হয়তো সবাই এতটা কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকতে পারবে না। তবে হ্যাঁ, আমি সেই মানুষগুলোর মতো না যারা ভালোবাসার শত্রু হয়ে সামনে দাঁড়ায়। ভালো থেকো, আল্লাহ হাফেজ। রাসেল চোখের কোণে জমে থাকা পানি মুছতে মুছতে গাড়ি নিয়ে চলে আসে। আজকে খুব করে কাঁদতে ইচ্ছে করতেছে রাসেলের। হে আল্লাহ, তুমি বলতে পারো শুধু বারবার আমার সাথে এমনটা কেন হয়? পৃথিবীতে কি আমি বাদে তুমি কোনো মানুষকে চোখে দেখো না? নাকি আমার সাথেই তোমার এমনটা করতে বেশি ভালো লাগে? এসব বলতেছে আর নিচের চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলছে। এদিকে রাসেলকে কান্না করা অবস্থায় রাশিদা চৌধুরী দেখে তো পাগল প্রায়। ছেলে কি হয়েছে ভাবতেই অস্থির। বাবা, তোর কি হয়েছে? এইভাবে কান্না করছিস কেন? আমাকে একটু বল কি হয়েছে। না মা, কিছুই হয়নি। আজকে আগের দিনের কথাগুলো খুব করে মনে পড়ছে, তাই একটু চোখে জল। রাশিদা চৌধুরী ছেলের এমন মিথ্যে কথা কিছুতেই বিশ্বাস করতে পারল না। আর কি করেই বা পারবে বলেন? একে তো আইনের বিচারপতির চোখ, দুইয়ে মায়ের চোখ, যেখানে মিথ্যে ধরা পড়বেই। রাসেল, আমাকে মিথ্যে বলে হাসানোর চেষ্টা করিস না। কেমনে তুই আর সামনে মিথ্যে বলতেছিস, আর কিন্তু সত্য মিথ্যে বোঝার বিশেষ ক্ষমতা আছে। রাসেল এবার আর চুপ করে থাকতে পারল না। মায়ের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। মা, বলতে পারো এমনটাই আমার সাথে কেন হয়? দুনিয়ায় কি আর কোনো মানুষ নেই? দেখো বাবা, যে মানুষটাকে আল্লাহ বেশি ভালোবাসে বা পছন্দ করে, শুধু তার সাথেই এমনটা বেশি করে, কারণ তাকে পরীক্ষা করে ধৈর্য ধারণ করার ক্ষমতা পরীক্ষা করেন। মা, আচ্ছা আমার মাথায় একটু বেলি কেটে দাও, খুব করে ঘুমাতে ইচ্ছে করতেছে। রাশিদা চৌধুরীর কথা না বাড়ি নিজের কোলে মাথা নিয়ে হাত বুলাতে থাকে। রাসেল আস্তে আস্তে ঘুমিয়ে যায়। নেই কোনো দুঃখ, নেই কোনো কষ্ট। ইস।
সারা জীবন যদি এভাবে ঘুমিয়ে থাকা যেত তাহলে কষ্ট নামক বস্তু স্পর্শ করতে পারতো না। এদিকে নিধিও কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। কেন কাঁদলো সেটা গোপন থাকলো। আমাকে মনে করিয়ে দিন, আমি পরে সুন্দর করে বলে দিব, কেমন? এখন চলে গল্পের আগের কাহিনী শোনা যাক। নিধি বাড়িতে এসেই রাসেলের ফোনে বারবার মেসেজ সাথে কল একের পর এক দিয়েই যাচ্ছে, কিন্তু রাসেল কোনোটাই ধরছে না, বরং আরো বেশি করে রাগ হচ্ছে। রাসেল রাগকে কন্ট্রোল করতে না পেরে ফোনটাকে একটা আছাড় মারে, কিন্তু কষ্টের বিষয় হলো ফোনের কিছুই হয় না, কেননা ফোনটা খাটের উপরে পড়েছিল। এদিকে কি যে বলো না আম্মু, ভাইয়ার কি হয়েছে সেটা আমি কিভাবে বলবো বলো? সেটাও তো ঠিক, তারপরেও তুমি একটু জানার চেষ্টা দেখো, তোর কাছে হয়তো বলতে পারে ও কি হয়েছে। আমি দেখছি, তুমি কোনো চিন্তা করিও না। আচ্ছা আহানা, রাসেলের কি হয়েছে? সেই অফিস থেকে আসার পর থেকে কেমন যেন কাঁদতেছে, জিজ্ঞেস করলে কিছু বলতেছে না। আহান উপরে কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। এদিকে আহানা রাসেলের রুমে না গিয়ে বরং ওর রুমে চলে যায়। কেন গেল না সেটা পরে জানতে পারবেন। রাসেল মনকে শক্ত করে চোখের পানি মুছে ওয়াশরুম থেকে বেশি পানি দিয়ে গোসল করে নিচে চলে আসে। সেই সোফায় বসে পড়ে। বাবা, তোর কি হয়েছে বলবি তো নাকি? সেই কখন থেকে দেখছি তুই এমন করতেছিস। কিছুই হয়নি মা, আমার কেন জানি আজকে একটু ভালো লাগছে না, সেই জন্য এমন দেখাচ্ছে। মিথ্যা বলিস না তো, তোকে আমি স্পষ্ট কান্না করতে দেখেছি, এখন আমার কাছে মিথ্যে বলছিস তাই না? আরে মা, কি যে বলো না, তখন আসলে আমার চোখে কি যেন গিয়েছিল, বের হচ্ছিল না, তাই চোখ থেকে পানি পড়ছিল। রাশিদা চৌধুরীর ছেলের এমন সুন্দর করে সাজানো মিথ্যে কথাটা বিশ্বাস করে ছেলের জন্য খাবার আনতে চলে যায়। এদিকে রাসেল ভাবে, যাক বাবা, বড় বাচ্চা বেঁচে গেছি, আর একটু হলেই তো আম্মুর সামনে ধরা পড়েই যেতাম। না জানি তখন আম্মু কি বা মনে করতো। রাসেল বসে বসে এইসব চিন্তা ভাবনা করেই যাচ্ছে, আর ওইদিকে রাশিদা চৌধুরী রাসেলের জন্য প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আসে। এসে দেখে রাসেল যেই আগের মতোই কোনো চিন্তায় ডুবে আছে। রাসেল শরীরে একটু ধাক্কা দিতেই এই কে কে? ও মা তুমি? আমি ভাবছি এভাবে কে আমাকে আবার ডাকে। রাসেল, তোর ভাবসাব কিন্তু আমার একদমই ভালো লাগছে না। কি হয়েছে বলতো? সেই কখন থেকে এইভাবে চিন্তামগ্ন হয়ে আছিস? কিছুই হয়নি মা, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। এখন এসব চিন্তা বাদ দিয়ে আমাকে খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা দিচ্ছি, তুই হা কর, আমি নিজ হাতে তোকে খাইয়ে দিচ্ছি। রাসেলের মা সুন্দর করে খাইয়ে দিচ্ছে, আর রাসেল তৃপ্তি সহকারে খাচ্ছে। রাসেল খাওয়া শেষ করে নিজের রুমে এসে ছাদের জ্বলন্ত ফ্যানের দিকে চেয়ে কিছু একটা ভাবছে। এদিকে নিধি আসে রাসেলদের বাড়িতে। ওর মনটা খুব খারাপ। আম্মু, আম্মু তোমার ছেলে কোথায়? দেখছি না যে কোথাও। আর বলিস না মা, সেই অফিস থেকে ফিরেই মন খারাপ করে বসে কি যেন চিন্তা করে। কত করে জিজ্ঞাসা করলাম, কিছুই বলল না। নিধি তো ভালো করে জানে রাসেল কেন এমন করতেছে, তাই আর কিছু বলে সোজা রাসেলের রুমের সামনে এসে ভাবতে দেখতে পায় রাসেল কিছু একটা ভাবছে। এভাবে কি এমন ভাবছো শুনি? রাসেল তো নিধির কথা শুনে এক বস্তা রাগ নিয়ে নিধির দিকে তাকিয়ে চোখ বড় করে, যেটা দেখে নিধি ভয়ে ঢোক চিপতে থাকে। তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। যেটা আমার সাথে করেছো ভালোই করেছো। আমি তোমার সাথে কিছুই করিনি। আমার কথাটা তো একটাবার শোনো প্লিজ। তোর কি কথা শুনবো আমি? নাকি আমাকে কষ্ট দেবার তোর আরো বাকি আছে? যদি বাকি থাকে তাহলে সেটা পূরণ করে আমার চোখের সামনে থেকে দূর হ। রাসেলের কথা শুনে নিজের অজান্তেই নিধির চোখ থেকে পানি গাল বেয়ে টপ টপ করে পড়তে থাকে, যেটা রাসেলের চোখ এড়াতে পারে না। কেন এমন করছো বলো? আমি মানছি আমার ভুল হয়ে গেছে। ভুল বলতেছো? এটাকে হা 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 না হেসে পারলাম না। দোহাই লাগে, আমার সামনে থেকে চলে যাও, না হলে আমি কি করে বসবো নিজেও জানি না। নিধি রাসেলের হাত ধরে সরি বলতে যাবে, অমনি ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয়। নিধি অবাক হয়ে গালে হাত দিয়ে রাসেলের দিকে তাকিয়ে থাকে। দেখো, আমি আর মিথ্যে মায়ায় নিজেকে জড়িয়ে কষ্ট পেতে চাই না। তুই তো সুখের জন্য অন্য মানুষকে বেছে নিয়েছিস, তাহলে সেখানে চলে যা না, আমাকে একটু একা থাকতে দে। নিধি কান্না করতে করতে কিছু বলতে যাবে, অমনি সেখানে ওর মা আর আহানা চলে আসে। ভাইয়া, তুই ভাবিকে এইভাবে মারতে পারিস না। আমি তো মারতে চাইনি, ও মারতে বাধ্য করেছে। তুই জানিস ও কি করেছে? আমি সবটা জানি, কারণ ওটাতে ভাবির কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল।
রাসেল তো আহানার কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়লো। কি বলছে এইসব? কি বলতেছিস এইসব? তোর কি মাথা ঠিক আছে নাকি পুরোটাই গেছে? না রে ভাইয়া, আমার মাথা ঠিকই আছে। আসলে তুই ভাবিকে ভুল বুঝেছিস। আসলে কাহিনী হলো, আমি ভাবিকে কি বলেছিলাম তোর সামনে অভিনয় করতে, এটা দেখতে যে তুই আসলেই ভাবিকে কতটা ভালোবাসিস। আর ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড ছিল। ভাবি এটা করতে চায়নি, কিন্তু আমার চোরাচুরিতেই করেছে। আহানার কথা শুনে রাশিদা চৌধুরী ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আহানার গালে। আহানা, তোকে কি এই জন্যই বড় করেছি বল? তুই কি বুঝিস না রাসেল নিধিকে কতটা ভালোবাসে? ও ওকে হারানোর ভয় সব সময় করে। সরি মা, আমি বুঝতে পারিনি ভাইয়া ভাবিকে এতটা বেশি ভালোবাসে। ভাইয়া প্লিজ ভাবিকে আর কিচ্ছু বলিস না, ভাবির কোনো দোষ নেই। আহানা রাশিদা চৌধুরী উপরে থাকা বলেই সেখান থেকে চলে যায়। এদিকে রাসেল কতটা ভুল করেছে সেটা বুঝতে পারে, তাই নিধির সামনে বসে কান ধরে বলে। ওই জানো, সরি। নিধি কোনো কথা বলে না, অন্যদিকে মুখ ঘুরে থাকে। পারবে কি করে এতটা রাগ মনে জমা থাকলে? ইস, আমার গালটা ব্যথায় জমে গেছে। রাসেল নিধির গালে একটা কিস দেয়, নিধিকে বুকে জড়িয়ে নেয়। প্লিজ সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি এমনটা। প্লিজ এমনটা আর করো না। তোমাকে হারিয়ে ফেললে হয়তো আমি আর এই পৃথিবীর আলোই দেখতে পারবো না। নিধি রাসেলের দিকে রাগী লোকে তাকিয়ে থাকে। রাসেল নিধির এমন রূপ আগে কখনো দেখেনি, তাই নিধিকে জিজ্ঞেস করে। কি হলো মেরে রানী, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি বললি? আমাকে ছাড়া চলে যাবার কথা মুখে আনলেই একেবারে খুন করে ফেলবো। পরে আমি নিজেকে শেষ করে। নিধি ওর পুতু কথাটা শেষ করার আগে রাসেল ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। নিধি তো অবাক হয়ে রাসেলের চোখের দিকে তাকিয়ে আছে, যেন রাসেলের চোখে পুরো পৃথিবীটাই আলোয় ঝকঝক করতেছে। এই কথাটা আর মুখে আনবে না, এই আমি বলে দিলাম। তোমাকে ছাড়া আমি যে অসহায় সেটা কি তুমি বোঝো না? বুঝি তো, আমি যে তোমার পৃথিবী সেটা আমার থেকে কে ভালো বুঝবে বলো? আচ্ছা এখন তুমি ঘুমাও। কেঁদে কেঁদে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছো। সব দোষ তোমার। তখন যদি আমাকে বলে দিতে তাহলে এমনটা হতোই না। তুমি খুব পচা। আমি তো কত করে বলার চেষ্টা করেছি, কিন্তু একটু বলার সুযোগ পর্যন্ত দাওনি তুমি। সরি সোনা, আমি বুঝতেই পারিনি আমার কলিজাও আমাকে এতটা বেশি ভালোবাসে। অনেক বেশি ভালোবাসি তোমাকে, যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। এভাবে কথা বলতে বলতে রাসেল যে কখন ঘুমিয়ে গেছে সেটা বলতেই পারবে না। নিধি রাসেলের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ দিয়ে সেখান থেকে খুশি মনে বাসায় চলে আসে। এইভাবে দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। এখন নিধি ডাক্তার হয়েছে, রাসেলের জ্বর আসে, বিছানা থেকে উঠতে পারতেছে না। নিধি রাসেলের কাছেই থাকে সারাটা দিন। কি ডাক্তার ম্যাডাম, আজকে হাসপাতালে যাবে না নাকি? তোমাকে রেখে যেতে ইচ্ছে করছে না। তোমাকে এভাবে রেখে আমি কিভাবে যাই বলো? আরে দূর, আমার তো কিছুই হয়নি, একটু জ্বর এসেছে, তাই তুমি এমন করতেছো। তুমি যাও, আমার কিছুই হবে না। না, আমি তোমাকে রেখে কোথাও যাব না। আমি শখের বশে জব করি বুঝলে, আর তোমার থেকে আমার শখটা বেশি বড় না। রাসেলের নিধির কথা শুনে মুগ্ধ হয়ে যায়। রাসেল নিধির কাঁধে ভর দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। একটু পরে জোর করে নিধি রাসেলকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। রাসেল একটু শুয়ে থাকে। বিকালে নিধি হাসপাতাল থেকে যাওয়ার সময় রাসেলের কাছে আসে। কি ব্যাপার মহারাজা, কেমন লাগছে এখন? আর জ্বর কি একটু কমেছে নাকি সেই তেমনই আছে? ডাক্তার ম্যাডামের সেবা পেয়েছি, তাহলে বলো এই জ্বরের সাহস কিভাবে থাকে আমার শরীরে থাকার? ইনজেকশন দেখেই তো ভয় দূরে পালিয়ে যাবে। কিছু বলো না এইসব। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। হাসপাতালে যেতেই চাইলাম না, তুমি জোর করে পাঠালে। আরে আমি এখানে একা রোগী, আর ওখানে অনেক রোগী, তাদেরও তো ডাক্তারের সেবা পাওয়া প্রয়োজন, তাই না? সেটাই তো। আচ্ছা থাকো, ভালো লাগছে না। সারাদিন কত ঝামেলা যে গেল। ওই তোমার উপরে এত ঝামেলা আবার কিভাবে হলো শুনি? সিনিয়র ডাক্তার বলে কথা। আর বলিও না, একটা মেয়ে তার বাবাকে হাসপাতালে নিয়ে এসেছে, অন্য হাসপাতাল থেকে ফিরিয়ে দিয়েছে বলে। ও, এখন কি উনি ঠিক আছে? আর আমি জানি আল্লাহর রহমতে তুমি তার চিকিৎসা করলে সে ভালো হয়ে উঠবে। সে এখন একটু ভালো আছে, আর মেয়েটা অনেক ভালো। সে কি কান্না আমাকে জড়িয়ে ধরে! মেয়েটার মা তো ঠেকিয়ে রাখতেই পারছিল না। আচ্ছা থাকো, তোমার যেহেতু জ্বর কমেছে তো বিকেলে আমাকে হাসপাতালে নিয়ে যেও, ওই রুগীকে দেখতে যেতে হবে। যথাজ্ঞা মহারানী, আপনার আদেশ এই বান্দা অক্ষরে অক্ষরে পালন করবে। আচ্ছা দেখ মনে কত পালন করো। আমি গেলাম, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও। উপরের কথাটা বলেই নিধি সেখান থেকে চলে যায়। আর রাসেল উঠে ফ্রেশ হয়ে আগে থেকেই নিধির জন্য রেডি হয়ে বসে থাকে। বিকেলে নিধি ও রাসেল হাসপাতালের জন্য বেরিয়ে পড়বে এমন সময়
আমাকে বাসায় একা রেখে তোমরা ঘুরতে যাবা না? এটা তো হবে না। কুত্তি, তোরে তো খোঁজার জন্য গেছিলাম, কিন্তু গিয়ে দেখি তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। এখন কথা বলে সময় নষ্ট না করে চল যাওয়া যাক। আমি জানি আমাকে আবোল তাবোল বুঝিয়ে না নেওয়ার ধান্দা করবি। পেতনি, তোরে তো কি যে কর্মো। আচ্ছা চল, পরে বাসায় ফিরে দেখা যাবে। এই বলে ওরা বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। কিছু সময় পরে চলেও আসে। নিজে আগে আহানাকে সাথে নিয়ে হাসপাতালে, মানে ওই কেবিনে যায় রাসেলের একটু কাজ আছে বলে। ম্যাডাম, আপনি এসেছেন, দেখেন না আমার বাবা কেমন করতেছে। আমাকে আর আগের মতো ইসরাত বলে ডাকছে না। দেখেন সে অসুস্থ, তাই আপনি শান্ত হন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এভাবে ভেঙে পড়লে তো আপনার বাবার আরো বেশি কষ্ট হবে। আমি আর কাঁদবো না। আপনি আমার বাবাকে ভালো করে দিন প্লিজ। দেখুন মিস ইসরাত, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেই যাচ্ছি, বাকিটুকু আল্লাহর হাতে। ভাবি, তোমার হয়ে থাকলে চলো। ভাইয়ার মনে হয় কাজ শেষ হয়ে গেছে, হয়তো আমাদের জন্য বাইরে দাঁড়িয়ে আছে। তোমার ভাইয়া তো এখানে আসলেও পারতো, তাই না? বলো। সেটা পারতো, কিন্তু বুঝতেই পারো বড় অফিসার বলে কথা, সবাই এক নামে চেনে। সিনিয়র অফিসার রাসেল, তার এটুকু ইগো তো থাকবেই। সেই পড়ে যাবে। এইদিকে নিধি ওই রুগীর কাছে আসে। রাসেল নামটা শুনে ইসরাতের কলিজায় নাড়া দিয়ে ওঠে। কিছু সময়ের জন্য হারিয়ে যায় যে সে তার বাবাকে নিয়ে হাসপাতালে আছে। ম্যাডাম, আপনার নাম কি বললেন? কেন, আমি তো রাসেল নাম বলেছি। আমার ভাই বিমান বাহিনীর বড় অফিসার, আর এই ডাক্তার ম্যাডামের হবু স্বামী। কিন্তু আপনি রাসেলের নাম শুনে এভাবে রিয়েক্ট করলেন কেন শুনি? নিধির প্রশ্নের জবাবে ইসরাত যেটা বলে সেটা শুনে তো নিজেও আহানা অবাক হয়ে যায়। কেননা ইসরাত বলেছে, আসলে আমি আজকে আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তার নামও রাসেল ছিল, কিন্তু সে আমার জীবন থেকে হারিয়ে গেছে দূর অজানে। এখন ওনার মুখ থেকে যখন রাসেল নামটা শুনলাম, তখন ওর কথা খুব করে মনে পড়ে গেল। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু তাকে আপনি এত ভালোবাসা সত্ত্বেও হারিয়ে গেল কেন, সেটাই তো বুঝলাম না। ইসরাত যেই না কিছু বলতে যাবে তার আগেই নিধির ফোনে রাসেল কল দিয়ে যেতে বলে। ফলে আর ইসরাতের কথাগুলো না শোনাই রয়ে যায়। ভাবি, ভাইয়া তো বারবার ফোন করেই যাচ্ছে, চলো না এখন এনার কথা শোনা বাদ দিয়ে, পরে না হয় ভাইয়া রাগে ফায়ার হয়ে যায়। তার চেয়ে বরং এনার কাহিনী তুমি পরে শুনে নিও। তুই ঠিক বলছস। এমনিতেই তোর ভাইয়ের যে রাগ, সেইটা তো তোর বলার অপেক্ষা রাখে না। কথাগুলো বলেই ওরা চলে যায়, আর ইসরাত ওদের চলে যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। এদিকে অন্যদিক থেকে রাফি ও রাইসা ইসরাতের কাছে এসে হাতে তুড়ি দিয়ে বলে, কিরে, কোন রাজ্যে হারিয়ে আছিস শুনি? সেই কখন থেকে শুধু শুধু দেখেই যাচ্ছি, কিন্তু তোর তো সেই দিকে কোনো খেয়ালই নেই। ও, তোরা আসলে আমি ডাক্তার ম্যাডামে চলে যাওয়ার দিকে তাকিয়েছিলাম। জানিস, ডাক্তার ম্যাডাম না অনেক ভালো। এমন মেয়ে যে ছেলের বউ হবে তার কপালটা আসলেই ভালো। তুই দেখি আজকাল মানুষ নিয়ে পিএইচডি করতেছিস দেখছি। যাকে নিয়ে পিএইচডি করার কথা ছিল তখন তো করিসনি, এখন আর এইসব মানুষকে নিয়ে চিন্তা করে কি লাভ? তুমি ঠিক কথা বলছো। না জানি আমার বন্ধুটা কোথায় আছে। আজ কতদিন হলো তার সাথে কোনোভাবেই আমার দেখা বা যোগাযোগ হয়নি। মনটা সারাক্ষণ আর ওর জন্য ছটফট ছটফট করে থাকে। মন করিও না, দেখবা রাসেল ভাইয়া একদিন আমাদের মাঝে ঠিকই ফিরে আসবে চমক নিয়ে। সেটাই যেন হয়। তা আঙ্কেলের কি অবস্থা এখন? আমি শুনেছি এই ডাক্তার ম্যাডাম নাকি অনেক ভালো। এখন একটু বাবা সুস্থ। শুধু কি ভালো নাকি বলো, বলতে পারো নিধি ম্যাডামের ডাক্তার রূপে একজন ফেরেশতা। সেটাই আমি অনেকের কাছ থেকে শুনেছি। এর ব্যাপারে সবাই খুব ভালো কথাই বলেছে। এইভাবে আরো অনেক কথা বলে রাফি ও রাইসা। ইসরাতের বাবা মায়ের সাথে কথা বলে চলে যায়। এদিকে রাসেল ওদের নিয়ে একটা পার্কে ঘুরতে আসে। জানো, দেখো ওই জায়গাটা কত সুন্দর। ইস, মন ছুঁয়ে গেল এত সুন্দর জায়গা দেখে। ভাবি, তুমি ঠিক কথা বলেছ। আসলে এই জায়গাটা একদম দেখার মতো জায়গা, যেটা বলার অপেক্ষা রাখে না। ভাইয়া যদি আমাদের না নিয়ে আসতো তাহলে হয়তো এই জায়গাটা দেখতেই পেতাম না। হয়েছে, এত প্রশংসা করতে হবে না। যত সব ঘুরতে আসার বাহানা। আমি মনে হয় কিছুই বুঝি না মনে করেছিস। ভাইয়া, তুই কেমন? আমার সত্যি কথা বলতেছি, তুই তাও এমন করে?